আমাকে বিয়ের আসর থেকে কিডন্যাপ করেছেন আপনি, তাই এখন আপনি আমাকে বিয়ে করবেন। আমি কিচ্ছু জানি না, কতদিনের শখ আমার জামাই হবে, আর আপনি কিনা আমার শখকে বেগুন পাতা বানিয়ে ছাড়লেন। এই মেয়ে একদম চুপ, তোমার পকর পকর শোনার ইচ্ছা আমার নাই। সো চুপ থাকো, নইলে এমন মার মারবো হসপিটালের বেড থেকে উঠতে পারবে না। আপনার থ্রেড কি ইঞ্জেকশন মারি? শখ কত আমারে মারবে? গায়ে একটা ফুলের টোকা দিয়ে দেখেন না আপনারা কেমন জামাই আদর করি। ইডিয়েট, থামবে তুমি? আমাকে বিয়ে করেন, থেমে যাব। এক থাপ্পড় লাগাবো। বিয়ে বিয়ে করবে? বিয়ে করলে ফাজিল মেয়ে। 2 থাপ্পড় দিয়ে আপনার ভন্ডামে ছুটিয়ে দেব, বেয়াদব ছেলে। রায়হান রাগে ক্ষোভে পারছে না নিজের মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে। এই মেয়ে এত ঘাটতেরা জানলে জীবনেও নিজে এর কিডন্যাপ করতো না, লোক লাগিয়ে করাতো। এদিকে মেয়েটা বক বক করেই যাচ্ছে। রায়হান উপায় না পেয়ে মেয়েটার মুখে কস্টেপ লাগিয়ে রুম থেকে বেরিয়ে গেল বাইরে দিয়ে দরজা লাগিয়ে। অরিন আস্তে করে মুখের টেপটা খুলতেই আল্লাহ গো বলে চেঁচিয়ে উঠলো। কস্টিপ চামড়া থেকে উঠাতে যেন তার ঠোঁট চামড়া সহ উঠে গেল। মুখে হাত দিয়ে জ্বালা কমানোর জন্য হাত বুলাতে লাগে, আর মনের মাঝে কিডন্যাপারের 14 গোষ্ঠী ধুয়ে দিচ্ছে। কিছুক্ষণ রায়হানকে বকে আরামসে ভারী লেহেঙ্গা নিয়ে গোল গোল করে ঘুরে নাচতে লাগে। কিডন্যাপ হওয়ার পর ভেবেছিল কিউট জামাই হারিয়ে ফেলছে, এখন তো কিডন্যাপারকে দেখে তার মনে ঢোল বাজা শুরু করেছে। এখন বিয়ে না হলেও কোনো আফসোস নেই অরিনের মনে। তবে এই কিডন্যাপারকে দেখে ভেবেছিল অরিনের আশিক হবে, কিন্তু উল্টো তাকে থ্রেডের উপর থ্রেড দিছে। এখন একে আশিক কি করে বানাবে তারই প্ল্যান করে যাচ্ছে গালে হাত দিয়ে। ওহে কিডন্যাপার, বিয়ে যখন করবি না তাহলে কেন আমারে উঠায় আনলি? এখন তোরে দেখে মন ঢোল বাজানো স্টার্ট দিয়েছে। এই মনকে এখন কেমনে ঠিক রাখবো? বিয়া কর, নয়তো মাইরা ফেল। ওই 1 সেকেন্ড, পরের ছেলের জন্য আমার গুলুমুলু লাইফ শহীদ করব কেন? না না, ইম্পসিবল। ওগো আজরাল মামা, তুমি আইসো না এত জলদি, আমি তো মজা করেছিলাম। এইসব নানান বক বক করতে লাগে নিজ মনে। বিয়ে বাড়ি যেন পুরো স্তব্ধ হয়ে আছে। কোনে কিডন্যাপ হয়েছে এটা কারো পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। দূরে দরজার পাশে বসে মোহিনী আঁচলে মুখ গুজে মরণ কান্না জুড়ে দিয়েছে। মোহিনীর এমন কান্না দেখে আজাদ হোসাইনের মাথা গরম হয়ে যায় এবং সে জোরে একটা ধমক দেয় মোহিনীকে। ধমক খেয়ে মোহিনী চুপসে যায়। ওইদিকে তিশান বারবার কাউকে ফোনে ট্রাই করছে, আর সারাফ এদিক সেদিক অরিনকে খুঁজে চলেছে। সারাফের কলিজার টুকরা তার বোন। হুট করে বোন নিখোঁজ হওয়া তিশানের মন চাচ্ছে এখনই নিজের ফোনটা ভেঙে গুড়িয়ে দিতে। এমন সময় তিশানের ফোনে কল এলো। এক প্রকার বিরক্তি নিয়ে রিসিভ করে বলে, হ্যালো। কি জামাইবাবু, চিনছেন আমাকে? তিশান যা ভেবেছিল তাই। তিশান দাঁতে দাঁত চেপে বলে, আমার হবু বউকে তুই কিডন্যাপ করেছিস তাই না? এই তো বুদ্ধিমানের মতো কথা। ইয়েস, মাই সো কল্ড ফ্রেন্ড। তোর হবু বউ আমার কাছেই। কেন এমন করলি? আরে বোকা ছেলে, এটাও কি আমায় বলে দিতে হবে? কি চাস তুই? কিছুই চাইছি না আপাতত। তুই যেমন সারাকে একদিন আমার থেকে কেড়ে নিয়েছিলি, আজ আমি তোর বিয়ের আগে তোর হবু বউকে কেড়ে নিলাম। তোকে ছেড়ে দিব ভাবলি কি করে? তিশানের রাগে গা জ্বলে যাচ্ছে। হঠাৎ দূরে তাকিয়ে দেখলো সারা একটা চেয়ারে চুপচাপ মাথা নিচু করে বসে আছে, আর কিছুক্ষণ পর পর নিজের চোখ মুছছে। হয়তো তিশানের বিয়ে মানতে পারছে না। মানবে কি করে? সে যে তিশানকে ভালোবাসে। সারাকে সেদিন তিশান একটা ঠিকানা দিয়ে বলে সেখানে চলে আসতে একটা সারপ্রাইজ গিফট দিবে। সেদিন সারা খুশিতে হ্যাঁ বলে এবং এখানে কি হবে সারাদিন ভাবতো, কিন্তু এখানে এসে সত্যি বড় সারপ্রাইজ পেয়েছে। তা হলো নিজের চোখের সামনে ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাবে। তিশান সারাকে দেখে একটা টেবিল হাসি দেয়, তারপর কল কেটে দেয় কিছু না বলে। এদিকে রায়হান সারাকে নিয়ে নিতুর জীবন কাটানোর হাজারো স্বপ্ন নতুন জীবন কাটানোর হাজারো স্বপ্ন বুনতে শুরু করে। তিশানকে সে যা শাস্তি দেওয়ার দিয়ে দিয়েছে। এখন সে আরামসে তার সারাকে নিজের করে নেবে। 2 বছর আগে এই তিশানই তার সবচেয়ে কাছের বন্ধু ছিল, কিন্তু সেই বন্ধুই সাপের মতো ছোবল মেরে নিজের ভালোবাসাকে তার থেকে কেড়ে নিয়েছে। সেই ধোকার জন্যই আজ রায়হান সঠিক সময়ের অপেক্ষায় ছিল এবং সফলও হয়েছে। কিন্তু রায়হান জানেও না তার সারা সেই বিয়ে বাড়িতেই উপস্থিত। রায়হান চোখ বুজে সেই আরামদায়ক চেয়ারে হেলান দিল, অমনি অরিন দরজা ধাক্কাতে ধাক্কাতে চেঁচিয়ে বলে,
আরে ও হ্যালো কিডন্যাপার, আপনি আমাকে বন্দি করে গেছেন কই? আমার একা ভালো লাগছে না, আসেন না ঘরে, আমি গল্প করব। রায়হান বিরক্তির সাথে চোখ খুলল। অরিনের প্রতিটি কথাই রায়হানের কান পর্যন্ত বেশ ভালোভাবে পৌঁছিয়েছে। রায়হান কপাল চাপড়ে বিড়বিড় করে বলে, এই মেয়ে আমাকে রেহাই দিবে না। এরে তিশানের গলায় ঝুলাতে পারলেই মনে হচ্ছে ভালো হতো। এই মেয়ে যা জল্লাদি, এই ঢের ছিল তিশানকে শায়েস্তা করার জন্যে। এমন ভুল যে কেন করলাম তাই ভেবে পাচ্ছি না। রায়হানের কথার মাঝেই অরিন আবার বলে ওঠে, আরে কই গিয়ে মরছেন আপনি, নাকি অকালে বোবা হইছেন? কানে কি শোনেন না? আরে ওই কিডন্যাপার। এইসব কানা বোবা শুনে রায়হানের মাথায় রাগ চেপে বসে। সে এমন জোরে ধমক দেয় যে অরিন ভয়ে একদম চুপসে যায় আর নিশ্চিত হয় কিডন্যাপার তার দরজার অপসাই আছে। অরিন দরজার সাথে হারান দিয়ে বসে পড়লো। এই ভারী লেহেঙ্গাতে অরিন অনবরত ঘেমেই চলেছে। উপরে থাকা সিলিং ফ্যানেও যেন তার এই ঘাম যাচ্ছে না। অরিন কি করবে ভেবে পাচ্ছে না। বেশ খানিক সময় বাদে রায়হানের ফোনে আবার কল এলো। রায়হান চোখ খুলে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তিশানের কল। রায়হান হাসি মুখেই কল রিসিভ করে। কল রিসিভ করতেই তিশান কিছুটা আফসোসের সুরে বলে, ইস, অনেক কিছু মিস করে গেলি রে তুই দোস্ত। মানে? আমি বিয়ে করেছি আমার ভালোবাসার সারাকে। বলে তিশান হাসতে হাসতে কল কেটে দেয়। আর রায়হান যেন বরফের মতো হয়ে গেল। কি বললো তিশান? সে কি সত্যিই সারাকে? রায়হানের ভাবনার মাঝেই তার ফোনে কয়েকবার টুংটাং শব্দ হলো, মেসেজের টোন। রায়হান ফোনের দিকে তাকিয়ে কাপা কাপা হাতে ফোনের লক খুলে ইনবক্সে ঢুকলো। তিশান ছবি পাঠিয়েছে। রায়হানের সাহস হচ্ছে না তিশানের মেসেজ সিন করার। তবুও কিসের ছবি দিয়েছে তা দেখতে হবে তাকে। কাঁপতে কাঁপতে আঙুল দিয়ে টাচ করলো তিশানের মেসেজ। হ্যাঁ, সারা আর তিশানের বিয়ে হয়েছে। এই ছবিগুলোই তার প্রমাণ করে দিচ্ছে। তার কলিজা মোচড় দিয়ে উঠলো, যেন কেউ তার কলিজাকে ছিঁড়ে নিয়েছে। ছবিগুলো দেখে রায়হানের চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। ছেলেরা কাঁদে না যদি না মাত্রাতিরিক্ত কষ্ট না পায়। আজ রায়হান কাঁদছে। হ্যাঁ, ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছে, চিরতরে হারিয়ে ফেলেছে। এর মানে কি রায়হান তার ভাগ্যের কাছে আবারও হেরে গেল? তার ভাগ্য কেন তার থেকে বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে? সে কি একটু সুখের আশা করতে পারে না? তার কি ভালোবাসার মানুষকে নিয়ে বাকিটা জীবন কাটানোর অধিকার ছিল না? সারাফ রেগে বারবার তিশানকে মারতে যেতে চাচ্ছে, কিন্তু তার আগেই অরিনের বাবা আটকিয়ে রেখেছে। তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এভাবে হুট করে অন্য কাউকে বিয়ে করে নিবে, এটা আবার কি? তাদের কি ন্যূনতম চিন্তাও হচ্ছে না তার বোনের জন্য? সারাফের মন চাচ্ছে আচ্ছা মতো ধোলাই দিতে এই বাটপাট তিশানকে। তিশান হাসি খুশি ভাবে বিয়ে করে নিল। এদিকে সারা তো কোনো এক শখের মধ্যে আছে। কি থেকে কি হয়ে গেল সবটাই যেন স্বপ্নের মতো লাগছে তার। রায়হান বারবার নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। তার বারবার মনে হচ্ছে সারা কেন গেল ওই বিয়ে বাড়িতে, কেন গেল? তার যাওয়াটা কি খুব প্রয়োজন ছিল? কেন সারা একবারও রায়হানের কথা ভাবলো না? এইসব নানান চিন্তা করতে থাকে সে। তিশানকে শিক্ষা দেওয়ার জন্য অরিনকে কিডন্যাপ করেছে, কিন্তু এখন তাকেই জীবনের সবচেয়ে বড় আফসোসটা করতে হচ্ছে। হঠাৎ রায়হানের কল এলো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফোনের দিকে তাকালো। তোহা ফোন করেছে। রায়হান নাক টেনে ফোন রিসিভ করে স্বাভাবিকভাবে বলার চেষ্টা করে, হ্যাঁ ভাবি বলো। তুই কোথায় ভাই? এদিকের খবর জানিস? তিশান তো তোমার ভাই সারাকে বিয়ে করে তোমাদের বাড়িতে উঠেছে, তাই তো? তুই জানতিস আগে থেকে? তো জানবো না? ভুল তো আমারই হলো। আমার আগে থেকেই সারাকে সরিয়ে আনা উচিত ছিল। এর মানে তুই অরিনকে কিডন্যাপ করিয়েছিস? রায়হান কিছু বললো না, চুপ করে রইলো। রায়হানের নীরবতাই বলে দিচ্ছে সেই অরিনকে কিডন্যাপ করেছে। তোহা আবারও কিছু বলে না। আচ্ছা, যা হওয়ার হয়েছে, বাসায় যাও এখন। মা চিন্তা করছে, আর মাই আমার সাথে আছে। কি করছে মাইস? মাত্র ঘুমোলো। বাসায় যাও জলদি করে, মা অনেক চিন্তা করছে। তোমায় না পেয়ে মা আমাকে বারংবার কল করছে। সারা কোথায় ভাবি? ভাঙা গলায় বলে রায়হান। তোহা বুঝতে পারছে না কি বলবে, তবুও নিজেকে সামলে তোহা বলে, টিচারের রুমে রেখে এসেছি। রায়হান কল কেটে দেয়। তার বুকটা ফেটে যাচ্ছে। বাস্তবতাগুলো এত কঠিন হয় কেন? রায়হান কাঁদবে না বলেও তার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। এপাশে তোহা কল কেটে দীর্ঘশ্বাস ছেড়ে ড্রয়িং রুমের দিকে তাকালো।
তিশান তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এবং অতিরিক্ত ড্রিঙ্কসও করেছে। তোহা হচ্ছে রায়হানের বড় ভাই মাহানের স্ত্রী। মাইজ হচ্ছে মাহানের একমাত্র ছেলে। মাইজ রায়হান বলতেই পাগল, সে 8 বছরের এক পিচ্চি ছেলে। এদিকে তোহার মা দরজা লাগিয়ে ঘরে ঘাপটি মেরে বসে আছে। ছেলের পছন্দে বিয়ে করবে ভালো কথা, এখন হুট করে অন্য মেয়েকে কেন বিয়ে করবে? বিষয়টি একদম পছন্দ হয়নি তার। আর তার স্বামী বা কি করে রাজি হলো অন্য মেয়েকে বাড়ির বউ করে আনার? সম্মানহানির ভয়ে? হায় রে দুনিয়া। তিশানের বাবা গেছে আর একবার সারার বাবা মাকে বোঝাতে। তারা হুট করে এভাবে বিয়েটা একদম মেনে নিতে পারেনি, যার ফলে রেগে মেগে তারা সারাকে ত্যায্য করেছে। কথাটা এখনো সারার কানে যায়নি, জানলে হয়তো তার এসব উচ্ছ্বাস মাটিতে মিলিয়ে যাবে। সারা তখন থেকে তিশানের জন্য, কিন্তু তিশানের এখনো আসার খবর নেই। এবার সারা কিছুটা রেগে যায়, তবুও ঘর থেকে বের হলো না। চুপচাপ পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগে। এমন সময়ই খট করে দরজাটা খুলে গেল। তিশান ঢলে ঢলে রুমে প্রবেশ করলো। এতটাই ড্রিঙ্কস করেছে যে তিশান এখন আউট অফ মাইন্ড। বিয়ের রাতে এভাবে ড্রিঙ্কস করে পড়ছে দেখে সারা রেগে মেগে আগুন। সে দ্রুত দরজাটা লাগিয়ে তিশানের সামনে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, এমন সময় তিশান সারা চুলের মুঠি এত শক্ত করে ধরলো যে সারার প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। সে জোরে চিৎকার দিল, কিন্তু আফসোস, তার চিৎকার চার দেওয়ালের মাঝেই রয়ে গেল। সারা চিৎকারে তিশান আরো জোরে চেপে ধরলো, যার ফলে সারার মনে হচ্ছে তার চামড়া সহ উঠে যাচ্ছে চুলের সাথে। সারা বার করে মিনতি করছে নিজেকে ছাড়ানোর জন্য। তিশান হুঙ্কার ছেড়ে বলে, শুধুমাত্র তোর জন্য আজ আমি আমার জান পাখি অরিনকে বিয়ে করতে পারলাম না, তাকে নিজের করতে পারলাম না। কেন এসেছিস তুই আমার জীবনে? অ্যান্সার মি, ওয়াই? তুই আর তোর ওই নাগরের জন্য আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। ছাড়ো আমাকে তিশান, আর তুমি কার কথা বলছো? আল্লাহ! সারা কাঁদতে কাঁদতে বলে, চিৎকার দিয়ে ওঠে, এমন ভাব ধরছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আমি সত্যি বুঝতে পারছি না তুমি কার কথা বলছো। থাক, হয়েছে তোর, বোঝা লাগবে না। বাই দ্য ওয়ে, আই লাভ অনলি অরিন, মাইন্ড ইট। বলেই সারাকে জোরে ধাক্কা দিয়ে সরে যায় তিশান। সারা জানালার সাথে লেগে গেলেও নিজেকে সামলে নেয়, নয়তো কপালে চোট পেত। তবে সারার চুল জোরে চেপে ধরার ফলে তার মাথা প্রচন্ড ব্যথা করছে। হুট করে অরিনকে ভালোবাসে কথাটা মনে করতেই সারা চেঁচিয়ে বলে, তাহলে তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে না করে আমায় কেন বিয়ে করেছো? আমি কি করেছি এখানে? তিশান রেগে মেগে তেড়ে সারার সামনে এসে দাঁড়ায়। সারার ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে যায়, এই ভেবে তিশান যদি এবার আরো খারাপ কিছু করে তার সাথে। সারা ভয়ে রীতিমতো কাঁপছে। তিশান এতটাই রেগে আছে যে তার মুখ লাল হয়ে গেছে। তিশান সাথে সাথে একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, প্রতিশোধের আগুনে যান। তবে তুমি জানো আমি তোমাকে কখনোই ভালোবাসিনি এবং বাসবো না। তুমি তো সামান্য একটা টোপ মাত্র, ওই রায়হানকেই জব্দ করার। সারা হতবাক হয়ে তিশানের দিকে তাকায়। এতদিনের সব কেয়ারিং ভালোবাসা মিথ্যা ছিল। তিশান কিছু না বলে বিছানায় সাজানো থাকা সব ফুল এক টানে ছিঁড়ে রুমের এদিক ওদিক ফেলে শুয়ে পড়ে কাত হয়ে। হুট করে মাথা উঁচু করে পিছের দিকে সারার দিকে তাকিয়ে বলে, খবরদার, তুই আমার বিছানায় শুবি না। আমি তোর বিছানায় পাই তোকে কোলে নিয়ে আছাড় মারবো। বলেই তিশান আগের মতো শুয়ে পড়ে। এদিকে সারা ভয়ে সেখানেই দাঁড়িয়ে এদিক সেদিক সোফা খুঁজতে থাকে। না, একটা সোফাও নেই। এখন কি তাকে ফ্লোরে শুতে হবে? সারার এখন খুব করে আফসোস হচ্ছে রায়হানের জন্য। জীবনে মনে হচ্ছে সবচেয়ে বড় ভুল সে অলরেডি করে ফেলেছে, যার শাস্তি তাকে সারা জীবন পেতে হবে। তিশানের চেয়ে 1000 গুণ ভালোবাসতো তাকে রায়হান, কিন্তু সে নিজের স্বার্থে শুধুমাত্র ব্যবহারই করে গেল রায়হানকে। কিন্তু রায়হান আজ অব্দি এ নিয়ে অভিযোগ করলো না। আর আজ যে তার স্বামী, সে আজ তাকে কিভাবে ভেবেই সারা হু হু করে কেঁদে দিল। সারার কান্নার শব্দে তিশান জোরে একটা ধমক দিল, যার জন্য সারা মুখ চেপে ধরেছে, যেন তার কান্নার শব্দ তিশানের কান অব্দি না পৌঁছায়। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে, খাটে আইসা পাশে বৈশা জড়াইতো এই বুকে,
ভুলবো আমি এই কথা কেমনে, তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা, নীলা না বিদায়। তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা হায়। জানি আজ রাতে হইবা পরের, আর ভাইব না অরিন বাসার এবং কিডন্যাপারের চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়ে নিজে জানে না। হঠাৎ কারো গানের সুরে ঘুম ভাঙে তার। গানের গলা কেমন কিডন্যাপারের মতো লাগছে তার কাছে। হ্যাঁ, কিডন্যাপারেরই গলা। ও কি কিউট গলা, কিন্তু এমন ছাকা মার্কা গান গাইছে কেন? ছাকা খাইলো নাকি? এসব নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে অরিনের মাথায়। রায়হান গান শেষ করে আকাশের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। আকাশটাও যেন নিঃসঙ্গ আজ, তাই হয়তো থালার ন্যায় চাঁদটাও আজ দেখা দেয়নি। রায়হান আবার গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবতে যাবে, এমন সময় অরিনের বাকওয়াস চিল্লানি। মিজাজ বিগড়ে গেল রায়হানের। এই যে ছ্যাকখোর কিডন্যাপার, আমার তো ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। বলি না খেয়ে মরবো নাকি? আমি যদি না খেয়ে মরি তাহলে আমার বাবা এবং ভাই আপনার পিন্ডি চটকাবে, মনে রাখেন। রায়হান তেড়ে মেরে অরিনের দরজার সামনে এসে বলে, তোমার বাবা আর ভাই জীবনেও নামার নাগাল পাবে না, চুপচাপ বসে থাকো, একদম আজে বাজে বকবা না। তাহলে কি আমি না খেয়ে মরবো? আজীব তো। দরজা খোলেন বলছি, খোলেন। আরেকবার চিল্লালে তোমাকে পানি অবধি দিব না, চুপচাপ বসে থাকো, আমি খাবারের ব্যবস্থা করছি। বলেই রায়হান চলে যেতে নিত। এমন সময় অরিন আবার বলে ওঠে, বলেই রায়হান চপলে যায়। রায়হানের পায়ের আওয়াজ দূরে যাচ্ছে স্পষ্ট শুনতে পেল অরিন। অরিন মুখে আঙুল দিয়ে বসে রইল, যদি সত্যি সত্যি না খাওয়ায় তার বকবকের কারণে। সেই ভয়ে অরিন মুখ অব্দি খুলল না। এই বিয়ের প্যারায় সেই দুপুরে খেয়েছিল, এখন তো রাত মিনিমাম 12টা-1টা বাজবেই। অরিন গালে হাত দিয়ে ভাবছে, আচ্ছা তার বাবা মা ভাইয়া কি তাকে খুঁজেছে? তারা কি জানে আমি কিডন্যাপ হয়েছি? তারা কি আমায় খুঁজেছে? আর আমার ওই হবু বরের কি হলো? সে তো মনে হয় এতক্ষণে পগার পার। যাই হোক, ওই ছেলেটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমি পারলে সারা জীবনই এভাবে কিডন্যাপ হয়ে থাকবো। অরিন হঠাৎ নিজের হাতের দিকে তাকাতেই খেয়াল করে তার শুভ্র হাতে কিছুটা রক্ত জমাট হয়ে লাল টকটকে হয়ে আছে। যখন কিডন্যাপ হয় তার হাতের কয়েকটা চুড়িতে ভার লাগায়, সেগুলো ভেঙে ছিটকে পড়ার সময় হাত কিছুটা কেটে যায়, যার ফলেই রক্ত জমাট। তবে এটা ব্যথা কেন করলো না, সেটাই ভাবছে অরিন। অরিনের ভাবনার মাঝেই রায়হান খাবার পানি রেখে চলে গেল। একবার ফিরেও তাকালো না, যা দেখে অরিনের বড্ড রাগ হলো। প্যাকেট খুলে যখন বিরিয়ানি দেখলো তখন অরিনের সকল রাগ উড়ে গেল। গপা গপ করে সবটা খেয়ে সুখের ঢেকুর তুলল অরিন। বালিশহীন বিছানায় চুপটি করে শুয়ে পড়লো, নানান কথা চিন্তা করতে করতে। সারা রাত অরিন বেঘরে ঘুমালো, আর রায়হান সারাটা রাত নির্ঘুম কাটালো। পরদিন সকালে অরিনের ঘুম ভাঙতেই দেখলো দরজা খোলা। সে জলদি করে উঠে বাইরে গেল। কি সুন্দর পরিবেশ, মনে হচ্ছে যেন একটা গ্রাম। উঠোনটায় অরিন কিছুক্ষণ হাঁটলো। এখন ঘুরে ঘুরে পুরো টিনের বাড়িটা দেখতে নিবে, এমন সময় রায়হান কোথা থেকে এসে অরিনের হাত ধরে বাইরে নিয়ে যেতে থাকে। অরিন নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে, আরে ওই কিডন্যাপার, হাত ছাড়েন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রায়হান টু শব্দও করলো না। সে সেখান থেকে বেরিয়ে অরিনকে গাড়িতে উঠিয়ে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসলো। একটা আকাশি কালার শার্ট পরিহিত রায়হান, হাতা কোনি অব্দি ফোল্ড করা, আর চোখে কালো সানগ্লাস, চুলগুলো স্পাইক করা, একদম ফিল্মি হিরো লাগছে অরিনের কাছে। অরিন নিজেকে সংযত করে বলে, এইখান থেকে কই নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? তো এখানেই পচে মরতে নাকি? আমি কি সেটা বলেছি?
এত কিছু বলা লাগবে না, চুপচাপ বসে থাকো। তোমার এই আজে বাজে কথা শুনতে চাই না। বলেই রায়হান গাড়ি স্টার্ট দিল। অরিন হাঁ করে তাকিয়ে আছে রায়হানের দিকে। কোন মানুষ চোখে সানগ্লাস দিয়ে ড্রাইভ করে? এ কি পাবনা ফেরত প্রবাসী? আজব তো। রায়হান নিজেকে সংযত করে চুপচাপ গাড়ি চালাচ্ছে। সারা রাত কেঁদে এবং না ঘুমিয়ে চোখের নিচে এমন ডার্ক স্পট পড়েছে, তার সাথে চোখ দুটো চরম লাল হয়ে আছে। এসবের কারণে রায়হান চোখে সানগ্লাস লাগিয়ে রেখেছে, যাতে করে অরিন দেখতে না পায়। একদিনে অরিনকে যতটুকু চিনেছে সে বেশ বুঝেছে এই নিয়ে প্রশ্ন করতে করতে তার মাথা খাবে। তাই আগে থেকে নিজেই সচেতন হয়। কিন্তু অরিন কি আর চুপ থাকার মানুষ? আচ্ছা, একটা কথা বলবো। না। সোজা সাপটা জবাব দিল রায়হান। অরিন গাল ফোলালো। এই কিডন্যাপারটাকে সহ্য করতে পারে না। কেন সে বুঝে না? অরিন নাক টেনে বলে, দয়া করে যদি বলতেন আমরা কোথায় যাচ্ছি। পাচারকারীর কাছে তোমায় বেচে দিতে যাচ্ছি। আপনি কি আমার উপর বিরক্ত? অনেকটা। এতই যখন বিরক্ত তাহলে আমায় কিডন্যাপ করলেন কেন? আমার তো বিয়ে হয়েই যেত। আপনি বাম হাত কেন আমাদের মাঝে ঢুকালেন? তোমার মতো বাচালকে কিডন্যাপ করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছে। সাথে সারাকেও হারালাম। ফালতু। বিড়বিড় করে বলল রায়হান। কিছু বললেন? রায়হান উত্তর দিল না। রায়হানের এমন ভাব দেখে অরিনের মন চাচ্ছে কষিয়ে কয়েকটা চর লাগাতে। এতে যদি কিছুটা হলেও এই ছেলের ভাব কমতো। অরিন গাল ফুলিয়ে জানালার দিকে ফিরে যায়। গ্রাম ছেড়ে কিছুক্ষণের মাঝে শহরে ঢুকে যায় তারা। 10 মিনিট পর একটা গলিতে ঢুকলো এবং সেই গলি অরিনের চিনতে অসুবিধা হলো না। কিছুক্ষণের মাঝেই রায়হান অরিনকে নিয়ে অরিনের বাসার নিচে এসে গাড়ি দাঁড় করায়। রায়হান গাড়ি থেকে নামলেও অরিন নামলো না। রায়হান ব্রু কুচকে বলল, কি হলো, নামছো না কেন? নামবো না। নামবে না মানে কি? মানে হলো এই, আমি এখানেই বসে থাকবো। হেয়ালি না করে বলো কি হয়েছে। ডিসগাস্টিং। সরি বলেন। হোয়াট? সরি কেন বলতে যাব আমি? আজব। আপনি জানেন না কেন? কাল থেকে আজ অব্দি যে মিসবিহেভ করেছেন তার জন্য। তোমার উল্টাপাল্টা স্বভাবের কারণেই ধমকাইছি, তাই সরি বলার কোনো প্রশ্নই ওঠে না। বাহ, আজকাল দেখছি সত্যেরও কদর নেই। বলতে বলতেই অরিন গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তখনই ভিতর থেকে সারাফ, মোহিনী এবং আজাদ হোসেন বেরিয়ে আসে ওদের সামনে। মোহিনী তো দৌড়ে গিয়ে মেয়েকে বুকে টেনে নেয়। সারাফ আর আজাদ হোসেনও করুণ চোখে অরিনের দিকে তাকিয়ে রয়। মোহিনী অরিনের গালে হাত বুলাতে বুলাতে বলে, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ আম্মু, ঠিক আছি আমি। বলেই রায়হানের দিকে তাকাই অরিন। অরিন তো ধরেই নেয় আজ তার ভাই কিডন্যাপারকে উদুম কালানি দিবে, আর সে সাবানার মতো রায়হানকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে। অরিনের ভাবনায় এক ট্যাঙ্কি জল ঢেলে দিয়ে সারাফ রায়হানের হাতে হাত মিলিয়ে হেসে বলে, ধন্যবাদ ভাই। তুমি যদি আমার বোনটাকে না পেতে তাহলে হয়তো আমার বোনটাও কঠিন বিপদে পড়ে যেত। না, ব্যাপার না। ওকে বিপদ থেকে রক্ষা করা নিজের দায়িত্ব মনে করেছি, তাই করেছি। যাই হোক, আজ তাহলে আসি, ফের যাতে বিয়েতে পালিয়ে না যায়। বলেই রায়হান গাড়িতে উঠে চলে গেল। আর অরিন হাঁ করে তাকিয়ে আছে রায়হানের যাওয়ার দিকে। কি বলে গেল কিডন্যাপারটা? আমি পালিয়েছি? অরিনের ভাবনার মাঝেই মোহিনী অরিনের কান টেনে ভেতরে নিয়ে যায়। আম্মু, কান ছাড়ো, লাগছে। পাজি মেয়ে, এতই যখন বিয়েতে পালাবি তাহলে বিয়েতে সম্মতি দিলি কেন? তোর জন্য তো মান সম্মান সব গেল আমাদের। বিয়েতে তোমার কোন 14 গোষ্ঠী আসছে যে তোমার মান সম্মান যাবে? শুধু তো ছেলের পরিবার সহ আত্মীয়রা আসছিল। আর শোনো আম্মু, আমি পালাইনি, আমাকে কিডন্যাপ করা হয়েছিল। একদম ঠিক করেছে, তোকে কিডন্যাপ করেছে। নয়তো ওই ছেলের সাথে বিয়ে হলে তোর জীবনটা নষ্ট হয়ে যেত। মানে ওই ছেলের সাথে বিয়ে হলে জীবন কেন নষ্ট হতে যাবে? তুই কিডন্যাপ হয়েছিস তা নিয়ে ওই তিশানের কোনো চিন্তাই ছিল না। তোকে পাচ্ছে না বলে ওই তিশান আরেকটা মেয়েকে জোর করে বিয়ে করে নিল, তা আমাদের সামনে। সারাফের কথা শুনে অরিন ইয়া বড় হাঁ করে সারাফের দিকে তাকালো। তারপর নাক গাল ফুলিয়ে বিড়বিড় করে বলে, লুচ্চা সারা। বলেই হন হন করে নিজের ঘরের দিকে চলে গেল অরিন। আজাদ হোসেন বলে, ওই ছেলেটা ছিল বলেই কিডন্যাপাররা আমাদের মেয়ের কোনো ক্ষতি করতে পারেনি। হ্যাঁ বাবা, রায়হানের ঋণী হয়ে থাকবো আমরা। ও না থাকলে কি যে হতো। বলে দীর্ঘশ্বাস ছাড়ে সারাফ। মোহিনী রান্নাঘরে ছুটলো মেয়ের খাবারের ব্যবস্থা করতে। সারাফ নিজের ঘরে গেল ফ্রেশ হতে।
তোয়াল ঘাড়ে রেখে ওয়াশরুমে ঢুকতে নিবে এমন সময়ই তার ফোনের রিংটন বেজে ওঠে। সারা বিছানার উপরে থাকা নিজের ফোনটার দিকে তাকালো, তারপর আবার বিছানার কাছে এসে ফোনের দিকে তাকাতেই তার মেজাজ গরম হয়ে গেল। ফোন না তুলে সারাফ আবার ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়েও সেই ফোনের রিংটনই শুনতে পেল, আর উপায় না পেয়ে ফোনের দিকে গেল। একটা মেসেজ সিন করলো। মেসেজে লেখা, 5 মিনিটের মধ্যে যদি আমার ফোন রিসিভ না করো তাহলে তোমার বাসায় গিয়ে ডাইরেক্ট শাশুড়ি মায়ের পায়ে গিয়ে সালাম করবো, মনে রেখো। এই মেসেজ দেখে সারাফ ঠক গিলে সাথে সাথে ফোন দিল হিয়াকে। হিয়া সেই মেয়ে যে এতক্ষণ ধরে সারাফকে ফোন দিয়ে ডিস্টার্ব করছিল। সাথে সাথেই হিয়া রিসিভ করলো, যেন সারাফের ফোনেরই অপেক্ষায় ছিল। গুড মর্নিং এইসব। তোমার সমস্যা কি ইয়া? এভাবে ডিস্টার্ব করো কেন? জানো না বাসায় প্রবলেম আছে? তবুও তোমার এই বাচ্চামি যাবে না। কি করবো বলো? ঘুম থেকে উঠে তোমার কণ্ঠ না শুনলে ভালো লাগে না। এইসব আজে বাজে না বকে নিজের স্টাডিতে ফোকাস দাও স্টুপিড। তোমার জন্যই যে স্টুপিড হই, তা কি বুঝো না? বাই দ্য ওয়ে, আমাকে একটা ফোন দিলে কি তোমার ব্যালেন্স শেষ হয়ে যায় নাকি? হ্যাঁ, ফোন কেন দাও না? আমার ঠেকে পড়ে নাই তোমাকে ফোন দেয়ার। বলি কল কেটে বাইরে চলে আসে সারাফ। হিয়া আর ডিস্টার্ব করে না, সেও উঠে ফ্রেশ হতে চলে গেল। হিয়া হলো অরিন্দের পাশের বিল্ডিং এর মালিকের একমাত্র মেয়ে। যবে থেকে সারাফরা এখানে শিফট হয়েছে তবে থেকেই হিয়া সারাফের জন্য পাগল। তিশান ঘুম থেকে উঠে আশেপাশে সারাকে পায় না। তিশানের মাথা ভার হয়ে আসছে, তাই সে মাথায় 2 হাত চেপে বসে রইল কিছুক্ষণ। কালকে ড্রিঙ্কস বেশি করে ফেলেছে, তার দরুন মাথা ভার হয়ে থাকা। তিশানের বসে থাকার মাঝেই ওয়াশরুমের দরজা কেউ খট করে খুললো। তিশান চোখ মেলে ওয়াশরুমের দিকে তাকালো। সারা একটা মেরুন রঙের শাড়ি পরেছে, চুল তোয়াল দিয়ে মুছতে মুছতে বের হচ্ছে সে। সারা এখনো খেয়াল করেনি যে তিশান উঠে গেছে। সারা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুছতে মনোযোগী হয়। হুট করে আয়না দিয়ে তার বিছানায় চোখ গেল। তিশান হাঁ হয়ে তার দিকে তাকিয়ে আছে, যার ফলে সারা লজ্জায় পড়ে যায়। আবার হুট করে কাল রাতের কথা মনে পড়তেই তার মুখ গোমরা হয়ে যায়। তাই তিশানের দিকে আর তাকালো না সে। তিশান কিছু না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সারা পিছন থেকে তার যাওয়া দেখলো, শুধু কোনো টু শব্দও করে না। চুল মোছা শেষ হলে সারা বেলকনিতে তোয়ালেটা মেলে দেয়। তারপর কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখতে থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে সে ভিতরে চলে আসলো। তিশান ততক্ষণে বেরিয়ে এসেছে। সবার উপস্থিতি টের পেতেই বলে, তাড়াতাড়ি নিচে যাও, আমি একটু পর আসছি। তুমি যাবে না? আমি যাব কি যাব না তা তোমাকে ভাবতে বলছে? যা বলছে তাই করো, ইডিয়েট। কিছুটা রেগেই উত্তর দিল তিশান। সারা মাথা নিচু করে ফেলে, তারপর দরজার দিকে যেতেই তিশান থামিয়ে দেয়। সারা পিছনে ফিরে ব্রু কুচকে তাকালো। সারা পিছে ফিরতেই গরম বাতাস তার মুখমণ্ডলে ছুঁয়ে যায়, যার ফলে সে চোখ মুখ খিচে থাকে। তোমাকে কি আমার চাকর পাইছো যে হেয়ার ড্রেসার ধরে রাখবো? হেয়ার ড্রেসার দিয়ে নিজের চুল শুকাও। সারা পিটপিট করে তাকিয়ে হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে নিল। তারপর 2 মিনিটে চুল শুকিয়ে ভালোভাবে চুল বাঁধতেই তিশান সারার আঁচল দিয়ে সারার মাথায় ঘোমটা দিয়ে দেয়। তিশানের এমন কেয়ার দেখে এক প্রকার শখ খায় সারা, তবুও কোনো প্রশ্ন করলো না। এই ভয়ে যদি হিতে বিপরীত হয় তখন। সারা রিস্ক নিতে চায় না, তাই চুপচাপ নিচে চলে আসে। নিচে এসে তেমন কাউকেই আশেপাশে পায় না। রান্নাঘরও সে চিনে না, তাই সে সোফায় বসে রইলো। যদি কাউকে পায় তাহলে জিজ্ঞেস করে নিবে রান্নাঘর কোথায়। এমন সময় তিশানের ফুপি নিচে নামে। নতুন বউকে এইভাবে সোফায় বসে থাকতে দেখে ফুপি তার বিখ্যাত ডায়লগ শুরু করলো। বাবা, নতুন বউ দেখি প্রথম দিনে এই বাড়ি এসে রানীর মতন বসে আছে। বাহ, হ্যাঁ গো ভাবি, তোমার কপাল পড়লো বুঝলা। প্রথম দিনই তোমাকে অর্ডার দেওয়া শুরু করবে। রূপ দিয়ে আমাদের সজলের মাথা খাইছো, আর কি বা বাকি এসে খাওনি? ও হ্যাঁ, সংসার আবার খাইও না। মহিলার এসব কথা সারা মাথা নিচু করে উঠে দাঁড়ায়। তিশানের মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে লিভিং রুমে চেঁচামেচি হওয়ার কারণে। তিশানের মা ব্রুকুচকে বলে, কি হয়েছে আপা? দেখলা না গো, দেখলা না তোমার বৌমা কেমনে সোফার পায়ের উপর পা তুললা বসে আসছিল। তিশানের মা সূক্ষ্ম দৃষ্টিতে সারার দিকে তাকালো। সারা এখনো মাথা নিচু করে রেখেছে, কোনো কথাই বলেনি। ফুপি আরো ভাষণ ছাড়ছিল, বিধায় সারাকে নিয়ে এসে রান্নাঘরে চলে আসে। সেখানে শান্ত সুরে জিজ্ঞেস করে, ওখানে বসছিলে কেন? রান্নাঘরটি ঠিক কোন দিকে আমি খুঁজে পাইনি, তাই সোফায় বসেছিলাম। যদি কাউকে আশেপাশে পাই তাহলে জিজ্ঞেস করতাম, সেই আশায়।
নিচের দিকে তাকিয়েই কথাটা বলল সারা। সারার এমন ভদ্র আচরণ তিশানের মায়ের পছন্দ হলো। তিশানের মায়ের হঠাৎ তোহার কথা মনে পড়লো। তার ঘরে দরজা লাগিয়ে বসে থাকার কারণে তোহার রাগ করে খুব সকালেই মাইজকে নিয়ে শ্বশুর বাড়ি ফিরে যায়। তিশানের মা দীর্ঘশ্বাস ফেলে। রায়হানের বাসায় ফেরার মতো কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তার মাইজের বারবার ফোন করার জন্য সে এখন বাসায় যেতে বাধ্য হয়। রায়হান বাসায় ঢুকতেই মাইজ কোথা থেকে এসে চাচ্ছু বলে রায়হানের কোলে ঝাঁপিয়ে পড়লো। রায়হানও হেসে কোলে তুলে নেয়, তারপর কয়েকটা কিসি দিয়ে বলে, আমার চাচ্চুটা এতক্ষণ কি করছিল? তোমাকে মিস করছিলাম চাচ্চু। কাল বিকেল থেকে তোমায় দেখিনি, ভালো লাগে না। মুখ গোমরা করে কথাটা বলল মাইজ। রায়হান হেসে মাইজের গালে আরেকটা কিসি দিয়ে বলে, চাচ্চু তো এসে গেছি। মাইজের মুখে হাসি ফুটলো। রায়হান মাইজকে নিয়ে ভিতরে চলে আসলো। ভিতরে এসে দেখে তার বাবা, মা, ভাই, ভাবি গালে হাত দিয়ে সোফায় বসে আছে। মাহান রায়হানকে দেখেই বলে, কই ছিলি তুই কালকে বিকেল থেকে? দরকারি কাজে ছিলাম। স্বাভাবিকভাবেই উত্তর দেয় রায়হান। আর কেউ প্রশ্ন করলো না রায়হানকে, কারণ যতই জিজ্ঞেস করুক না কেন রায়হানের মুখ থেকে কিছু বের করতে পারবে না। রায়হান ফায়াজ কমার্সে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে কানাডা থেকে। 2 মাস আগে দেশে ফিরেছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন 2 বছর আগে কি করে তিশান সারাকে কেড়ে নেয়। সারাকে রায়হান পছন্দ করত কলেজ লাইফ থেকেই। যখন সারার থেকে দূরে কানাডায় আসলো তখন উপলব্ধি করতে পারলো তার পছন্দ ভালোবাসায় পরিণত হয়েছে। রিমন, তিশান এবং রায়হান তিনজনের জানের জিগার দোস্ত। তবে তিশান বড্ড বিরক্তি বোধ করতো রায়হানকে নিয়ে, কারণ তারা যেখানে যাক না কেন রায়হানকেই মেয়েরা বেশি প্রায়োরিটি দেয়। বিষয়টি এক সময় তিশানের ক্ষোভে পরিণত হয়। তার চেয়েও বড় প্রবলেম হচ্ছে এই তিশান যেই মেয়েকে পছন্দ করে সেই মেয়েকেই রায়হান ভালোবাসতো। এই জন্য সে মনে মনে ঠিক করে নিয়েছিল সারাকে রায়হানের থেকে কেড়ে নিবেই সে। রায়হান কানাডা যেতেই তিশান সারাকে নানাভাবে ইমপ্রেস করে। একসময় সারা এতটাই পছন্দ করে ফেলে তিশানকে যে সারাই প্রথমে তিশানকে প্রপোজ করে বসে। তারপর আর কি, ওদের জমিয়ে রিলেশন শুরু হলো। এর মাঝেই রায়হান লম্বা ছুটি পায়, যার জন্য বাংলাদেশে চলে আসে। বাংলাদেশের মূল কারণটা হচ্ছে সারাকে মনের কথা বলে দেবে এবং সারার সাথে এঙ্গেজমেন্ট করেই সে আবার কানাডা ব্যাক করবে। কিন্তু প্রথম দিনই সে সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়ে ফেলে, যেটা হলো তিশান এবং সারার মেলামেশা। সেদিন সারা বা তিশান কেউ বুঝেনি রায়হান তাদের দেখে ফেলেছে। রায়হানও কিছু না বলে নিজের বাসায় চলে যায়। কিছুদিন পর যখন রিমনের সাথে দেখা করতে যাচ্ছিল তখন হুট করে রায়হানের রাস্তা আটকে সারা আস্তে আস্তে প্রপোজ করে ফেলে। সেদিন রায়হান চোখ বড় করে তাকিয়েছিল সারার দিকে। সে তখন জানতো সারার রিলেশন চলে, তবুও তাকে কেন প্রপোজ করলো। রায়হান কিছু না বলে একসেপ্ট করে ফেলে সারার প্রপোজ। তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতোই মাঝে মাঝে ঘোরাফেরা করত। আস্তে ধীরে রায়হানের ফ্ল্যাটের ডেটও কাছাকাছি চলে আসে। সেদিন রায়হান সারাকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। হঠাৎ কোথা থেকে তিশান এসে রায়হানের কলার চেপে জোরে চিৎকার করে বলল, তোর সাহস তো কম না, তুই আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াস? মেরে মাটিতে পুঁতে রেখে দেবো শালা। রায়হান শুধু হাসলো সেদিন। রায়হান নিজ চোখে সেদিনের তিশানকে দেখলো। যেখানে একে অপরকে ছাড়া থাকতে পারতো না, সেখানে তিশান তার সাথে এত বড় বেইমানি করলো। সে কি ভেবেছে সব ষড়যন্ত্র রায়হানের অজানা? রায়হান সারার দিকে তাকিয়ে বলে, তোমাকে কে ডেয়ার দিয়েছিল আমার সাথে রিলেশনের? সারা সাথে সাথে মাথা নিচু করে ফেলে। কিছুক্ষণ পর উত্তর দেয়, মৌসুমী। কিসের দেয়ার? এই রায়হানকে প্রপোজ করতে, তারপর তার সাথে 1 মাস রিলেশনে থেকে রায়হানের সাথে ব্রেকআপ করি। তিশান সাথে সাথে এক চর দিল সারাকে। তিশান জানে না কেন চর মেরেছে, তবে তার রাগ এতেও কমলো না। তখন তিশান সারাকে ভালোবাসতো, তাই রায়হানের সাথে ঘোরাফেরাটা মেনে নিতে পারেনি। রায়হান হাসতে হাসতে উল্টো দিকে হাঁটা দিয়েছিল সেদিনই রায়হান এবং তিশানের বন্ধুত্বের সমাপ্তি ঘটে। সেদিন রায়হান খুব করে কেঁদেছিল, এই ভেবে কাছের মানুষগুলো কেন তার সাথে এমন বেইমানি করে। কিছুদিন পর রায়হান আবার কানাডা ব্যাক করে। সেদিন থেকে তিশানও সবার থেকে খুব দূরে দূরে থাকার চেষ্টা করে। তিশান সারাকে মন থেকে মুছে ফেলতে চায়, তাই দূরে দূরে থাকতো। তবে তাদের রিলেশন চলমান ছিল। এভাবে 1.5 বছরের মাথায় সারাকে ভুলতে সক্ষম হলো।
তার কিছু মাস পরে সে বাস স্টপে অরিনকে দেখতে পায়। শেষ বিকালে অরিন আরামসে বেলকনির সবুজ ঘাসের মতো কার্পেটটায় বসে দুই হাতের মাঝে কফির মগ রেখে একটু পর পর চুমুক দিচ্ছে, আবার বাইরের ব্যস্ত শহর দেখায় মনোযোগী হয়ে যায়। কিছুক্ষণ আগেই সে গোসল করেছে, যার ফলে তার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে, সাথে বাতাসের সাথেও তাল মিলিয়ে উড়ে চলেছে। পরিবেশটা সুন্দর হলেও অরিনের মনে ঝড় বয়ে যাচ্ছে। ঝড়টা এমন, এখন যদি সে কিডন্যাপারকে বিয়ে করতে পারত তাহলে হয়তো এখন কিডন্যাপারের সাথে এতক্ষণে এই ঢাকা শহরের অলিতে গলিতে মন মতো ঘুরে বেড়াতো। অরিন গতকাল সন্ধ্যার কথা ভাবতে থাকে। গতকাল যখন সে রুমে পুরোপুরি রেডি হয়ে নিজের রুমে বসেছিল, তখনই হুট করে তার রুমের ইলেকট্রিসিটি চলে যায়। অন্ধকারে অরিন বিছানা থেকে কোনো রকমে হাতড়ে দরজার দিকে যাওয়ার চেষ্টা করছিল। হঠাৎ তার আশেপাশে কারো অস্তিত্ব টের পায়। আটকে ওঠে অরিন। ভরে যেই চেঁচাতে যাবে অমনি তার নাকের সামনে কেউ রুমাল রাখতেই সে জ্ঞান হারিয়ে ফেলে এবং পরবর্তীতে কি ঘটে সে জানে না। যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে সেই টিনের ছোট্ট ঘরটিতে আবিষ্কার করে। সবটা ভেবে অরিন একটা দীর্ঘশ্বাস ছাড়লো। পরক্ষণে ভাবলো ভালোই হয়েছে, তার ওই লুচি আলুর দমের সাথে বিয়ে হয়নি। এই ছাড়াই তো সকলের সামনে তার চরিত্র সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সারাফ তাকে সব খুলে বলেছে। সব শুনে অরিনের তো মন চাচ্ছিল ওই ছেলের মুখে আগুন ধরিয়ে দিতে। এসব ছেলেদের অরিনের ভালোভাবেই চেনা আছে, তবে তার কিডন্যাপার সবচেয়ে আলাদা। কত সুন্দর কিডন্যাপার, ওরে কিডন্যাপ করলো, কিন্তু একবারের জন্য খারাপভাবে টাচ করা তো দূরের কথা, ভালোভাবে তাকায়নি পর্যন্ত। কিন্তু অরিনকে কি কারণে কিডন্যাপ করলো সেইটাই তো বুঝে উঠতে পারছে না সে। আবার আমার বাসায় মিথ্যা বললো কেন? আম্মু যা কানমলা দিল না, ভাবলেই কান কেমন বিটিভির মতো ঝিরঝির করে। অরিনের ভাবনার মাঝেই সারাফ অরিনের মাথায় গাঁটটা ফেলে অরিনের পাশে বসলো, সামনে তাকিয়ে। অরিন রেগে পাশে তাকালো, নিজের মাথায় হাত বুলাতে বুলাতে। সারাফ অরিনের দিকে এক পলক তাকিয়ে আবার সামনে তাকিয়ে বলে, এমন পেতনির মতো চুল ছেড়ে বসে আছিস কেন? আমার ইচ্ছা তাই ছাড়ছি। আর তার চেয়ে বড় কথা, তুই আমাকে পেতনি বললি কেন? তুই যে পেতনি তাই? আমার হাতে কিন্তু গরম গরম ইয়াম্মি কফি আছে। তো কি করব, খাওয়াবি? দে খাই না হয় একটু। না, কফিটা তোমার মাথায় ঢাললে কেমন লাগবে ভাইয়া? সারাফ তখনই ছো মেরে কফির মগটা নিয়ে নেয় অরিনের হাত থেকে। অরিন মুখটা মলিন করে ফেলে। সারাফ হেসে বলে, তোর মাথায় ঢাললে কেমন হবে বইন আমার? ভাইয়া প্লিজ ফেলিস না, তুই না আমার বেস্ট ভাই। এই গরম কফি মাথায় ঢাললে আমি টাকলা বাবা থুকো টাকলা আম্মা হয়ে যাবো। বিয়ার আগে টাকলা আম্মা হতে চাই না। প্রবলেম নাই, তোরেও টাকলা আব্বা খুঁজে দিব। ভাইয়া। সারাফ হেসে কুটি কুটি হয়ে যায়। তবে তার হাসার মাঝে আরেকটু হলেই গরম কফিটা তার পায়ে পড়তো। একটুর জন্য বেঁচে যায় বেচারা। সারাফের অবস্থা দেখে এবার অরিন খেলিয়ে হেসে দেয়। সারাফ কি যেন ভাবলো, তারপর কফির মগটা অরিনের হাতে দিয়ে দৌড়ে পালালো। সারাফের এমন পালানো দেখে অরিন বেকুব হয়ে বসে রইল। কি হলো কেসটা? তার ভাই এভাবে পালালো কেন? সারাফ নিজের রুমে এসে হাঁপ ছেড়ে বাঁচলো। সারাফ যখন ওহির সাথে ছিল তখন হিয়া তাদের বিল্ডিং এর ছাদেই ছিল। ছাদ থেকে অরিনের বেলকনি বেশ দেখা যায়। সারাফ যখন বসলো তখন খেয়াল করেনি। যখন কফির মগ টানা হাজরা করছিল তখনই সে হিয়াকে দেখতে পায়। হিয়া প্রথমে হাত নাড়ায় আর সারাফ তা দেখেও না দেখার ভান ধরে বসেছিল। ভেবেছিল এতে হিয়া থেমে যাবে, কিন্তু না। আবার তাকাতেই হিয়া তার দিকে ফ্লাইং কিস ছুড়ে মারে, যার কারণে সারাফের হেঁচকি উঠে যায়। অরিন হাসছিল দেখে তার এই হেঁচকি নজরে পড়েনি। সারাফ ভেবে পাচ্ছে না কিভাবে এই হিয়ার থেকে ছাড়া পাবে। সারাফ, অরিনকে ভার্সিটিতে এডমিশন করিয়ে দিস, রেজাল্ট তো আগেই পেয়েছে। আচ্ছা বাবা। অরিন বেশ এনজয় করলো তার বাবা মায়ের এমন খুনসুটি। তাদের এমন খুনসুটি দেখলে কেন যেন অরিনের বিয়ের জন্য মন লাফায়, কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না। অরিন পাশে তাকাতেই দেখলো সারাফ গপাগপ খেয়েই চলেছে, তার কোনো দিকে মন নেই। অরিন মুখ বাঁকালো। এই সারাফকে এই জন্মে বিয়ের নাম মুখে আনতে দেখলো না। বোনের বিয়ে হয়ে যাচ্ছিল, এদিকে তার নিজেরই খবর দেয়। বোনের বিয়ে হয়ে যাচ্ছিল, এদিকে তার নিজের খবরই থাকে না। অরিনের একটা ভাবি হলে সারাদিন বারান্দায় বসে না থেকে তার সাথেই বকবক করে যেত, কিন্তু তার ভাই আস্ত নিরামিষ, একটাও ভাবি জুটাই নাই আজ অব্দি। সারাদিন অফিস, ফাইল আর ক্লায়েন্ট নিয়েই পড়ে থাকে।
অরিন দুঃখের সাথে একটা নিঃশ্বাস নিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। 2 দিন পর অ্যাডমিশনের সকল ফর্মালিটি কমপ্লিট করে দেয় সারাফ। সামনের শনিবার থেকে অরিন ভার্সিটি যাওয়া শুরু করবে। মূলত সেদিন থেকেই 4th বর্ষের ক্লাস শুরু হবে। হোয়াট? অফিসে জয়েন করার আগে আমি কি না হব একজন ভার্সিটি প্রফেসর? আর ইউ ম্যাড বাবা? এক প্রকার চেঁচিয়ে অস্ফুট সুরে কথাগুলো বলে রায়হান। তো করলে সমস্যা কি অফিসে জয়েন হতে? তোমার আরো 7 মাস বাকি। 7 মাসে ঘরে বসে থাকবে নাকি? কেন 7 মাস কেন লাগবে? তোর ভাই আরেক প্রজেক্ট কাজ করছে, তার কাজ অনুসারে সে আলাদা জায়গায় সেটেল হয়ে যাবে, তার জন্য 7 মাস লাগবেই। আচ্ছা বুঝলাম, কিন্তু তাই বলে প্রফেসর? দেখ বাবা, তোর ফ্রি টাইম এবং আরো নলেজের জন্য প্রফেসর হতে সমস্যা কি? রেগুলার ক্লাস নিলে তোর ম্যাথ কন্টিনিউস রাখতে পারবি, এতে তোরই লাভ। এভাবে 7 মাস হাত পা গুটিয়ে বসে থাকলে অথবা ঘুরলে ফিরলে তোর নিজেরই ক্ষতি। তাই না করিস না বাবা, প্রিন্সিপাল নিজে তোকে নিতে চাই। এতক্ষণে আসছো তুমি লাইনে। মেইন কথা প্রিন্সিপাল তোমাকে বলছে, তাই তুমি আমায় বলছো। ঘুরাই ফিরাই না বললেও আমি বুঝি। মুখ বাঁকিয়ে উত্তর দেয় রায়হান। রায়হানের বাবা হাসলো। রায়হান কিছু না বলে রুম থেকে বেরিয়ে কোথায় যেন চলে যায়। রায়হানের বাবা মাথায় চাপড় মেরে বিড়বিড় করে বলে, এই ছেলের অদ্ভুত আচরণ বুঝি না, কার মতো যে এমন কারতেরা টাইপ হলো কে জানে, কখন তার মনে কি চলে বোঝা দেয়। মাহান তখনই বাবার রুমে প্রবেশ করলো। কই চলে গেলে এমন হনহন করে? আমি কি জানি, তোর ভাই তো এক্সট্রা পিস হেরে, কিছু বলাও যায় না, আবার কিছু না বললেও থাকা যায় না। কাহিনী কি? আরে জানিসই তো, প্রিন্সিপাল আমার অনেক দিনের বন্ধু। সে আমাকে রিকোয়েস্ট করছে যাতে ওকে রাজি করায় ভার্সিটির প্রফেসর হতে। হ্যাঁ, রায়হান আবার ভার্সিটির টিচার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। রাজি হয়েছে নাকি? হয়নি, আমি জোর করায় জিদ করে বেরিয়ে গেছে। সমস্যা নেই বাবা, ফিরে এসে ঠিক রাজি হবে, দেখিও। মাহানের কথায় বাবা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। সে নিজেও জানে মাহান তাকে সান্ত্বনা দেওয়া জন্যই বলেছে, কিন্তু তার ছেলে যে কেমন সে ভালো জানে। মাহানও জানে তার ভাই কেমন। সে 100% শিওর হয়ে বসে আছে যে রায়হান কিছুতেই রাজি হবে না। মাইজ আসতেই বাবা মাইজের সাথে বাইরে হাঁটতে বের হলো। সকলের চোখের মনি মাইজ। রাত 9টায় বাবা প্রিন্সিপালের সাথে যোগাযোগ করো, আমি লেকচারার হতে রাজি আছি। তার থেকে জিজ্ঞেস করে নিও কবে থেকে জয়েন করব সেই বিষয়ে। রায়হানের বাবা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায় রায়হানের কথা শুনে। মাহান ডিনারের জন্য তখন নিচে নামছিল। রায়হানের কথা শুনে আরেকটুর জন্য সিঁড়ি থেকে পড়েনি, তার আগেই সে সিঁড়ির রেলিং ধরে ফেলেছে। তোহা এবং রায়হানের মাও খাবার সার্ভ করতে গিয়ে এই কথা শুনে অবাক হয়ে যায়। বলা যায় বাড়ির সবাই অবাকের চরম পর্যায়ে তা গেছে রায়হানের এমন কথায়। অবিশ্বাস্য, রায়হান কিনা লেকচারার হতে রাজি হলো, কি করে সম্ভব বুঝে উঠতে পারছে না। রায়হান সোফায় মাইজকে বসিয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। সবাই আগের মতোই অবাক হয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছে। রাত 12টা বেজে গেল, এখনো তিশানের বাসায় আসার খবর নেই। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে বেশিরভাগ সময়ই তিশান বাসার বাইরে থাকে, নয়তো রাত করে বাড়ি ফিরে। তিশানের মা বাবা 10টার মাঝেই ঘুমিয়ে যায়, তাই তাদের ধারণা নেই তিশান কখন বাড়ি ফিরে। বিয়ের 3 দিন পরেই তিশান আবার অফিস জয়েন করে, তারপর রাত করে ফিরে। সারা অবশ্য তিশানের বাবা মাকে জানায়নি, জানালে শুধু শুধু চিন্তা করবে। তারা যা সারা চায় না। সারা ড্রয়িং রুমে পায়চারি করছে, এমন সময় খট করে দরজা খুলে যায়। তিশান হেলে দুলে ভিতরে প্রবেশ করছে, তার হাতে একটা চাবির গোছা। সারা তিশানের থেকে দূরে দূরে থাকে প্রথম রাতের পর থেকে, তাই এবারও সারা দূরেই দাঁড়িয়ে রয়। তিশান সারাকে খেয়াল না করে হেলে দুলে ভিতরে নিজের ঘরে চলে গেল। সারা বুঝতে পারছে না সে ভিতরে যাবে কি যাবে না। হঠাৎ তার পেট মোচড় দিয়ে ওঠে ক্ষুধায়। তিশানের অপেক্ষা করতে করতে সে নিজেই খায়নি। পরে তিশানের কথা মনে হতেই সারা খাবার নিয়ে রুমে চলে আসলো। তিশান রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ পেতেই বুঝলো তিশান ওয়াশরুমে আছে, তাই সে খাবার ঢেকে এক কর্নারে গিয়ে দাঁড়ায়।
তিশান ফ্রেশ হয়ে হেলে দুলে বেরিয়ে আসলো। টেবিলের উপর একটা প্লেট দিয়ে কিছু ঢাকা দেখতেই সে ব্রু কুচকালো। তারপর আবারও হেলে দুলে সেদিকে গিয়ে প্লেট উল্টে দেখলো খাবার রাখা। তিশান ঠিক মতো দাঁড়াতেই পারছে না, যার ফলে তার হাতে প্লেটটা নিয়ে বেডের দিকে যেতে নিতেই অসাবধানতায় তার হাত থেকে খাবারের প্লেটটা ধম করে পড়লো আর বিকট শব্দে কাচের প্লেটটা ভেঙে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে গেল। বিকট শব্দের কারণে সারা দুই হাত দিয়ে নিজের দুই কান চেপে ধরলো। তিশান রেগে সারার দিকে তাকালো। সারা ভয়ে ভয়ে পেছাতে থাকে। তিশান রেগে সারার দিকে তেড়ে গিয়ে সারার চুলের মুঠি ধরে ওয়াশরুমে জোর করে টেনে নিয়ে যায়। সারা চিৎকার দেয় কয়েকবার আর তিশানের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই সে বিফল হয়। তিশান সারাকে অকথ্য ভাষায় গালাগাল করতে করতে বালতির ঠান্ডা পানি সব সারার গায়ে ঢেলে দেয়। সারা ঠান্ডায় জোরে চিৎকার দিয়ে ওঠে। তিশান তবুও থামেনি। ওয়াশরুমে থাকা বেসিনে পানি ভরে সারাকে কয়েকবার চুবালো। সারা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটপট করে হাত পা ছোড়াছুড়ি করছে। তিশান নিজের এক হাত দিয়ে সারার চুলের মুঠি ধরে আছে আর আরেক হাত দিয়ে সারার দুই হাত পিঠের সাথে মুচড়ে ধরে রাখে। সারা গোঙানির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। একসময় সারা এসব সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। সারার জ্ঞান হারানো দেখে তিশান সারাকে ওয়াশরুমে ফেলে রুমে চলে আসে। ফ্লোরের কাচের টুকরোগুলো খেয়াল করেনি তিশান, যার কারণে একটা কাচের টুকরো তার পায়ে ঢুকে যায়। তিশান তাল সামলাতে না পেরে ফ্লোরের খাবারগুলোর উপর মুখ থুবড়ে পড়ে যায়। তিশান নিজের নাকে এবং থুতনিতে হাত দিয়ে কোনো রকমে উঠে বসে। তার পা দিয়ে অঝোর ধারায় রক্ত গড়িয়ে পড়ছে। এসব দেখে তিশান বিড়বিড় করে সারাকে অকথ্য ভাষায় গালাগাল করলো কিছুক্ষণ। তারপর সাবধানে উঠে নিজের পায়ে ব্যান্ডেজ করে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ে। এদিকে সারাকে বাথরুমে ফেলে রেখেছে তার মাথাতেই নেই। আজ অরিনের প্রথম ক্লাস এবং সে প্রথম দিনেই ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে। অরিন দৌড়ে রুম থেকে বেরিয়ে জুতো পরতে পরতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে মেন দরজার দিকে দিল এক দৌড়। পিছন থেকে মোহিনী চেঁচিয়ে বলে, এই অরিন, না খেয়ে কই যাস? খেয়ে তো যা। খাওয়ার সময় নাই আম্মু, এমনিই আমার দেরি হয়ে গেছে। বলেই অরিন বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে যায়। সারাফ সকাল সকালই অফিসে চলে গেছে, তাই অরিন রিক্সা করেই ভার্সিটি চলে যায়। ভাড়া মিটিয়ে ভার্সিটির গেটের সামনে এসে অরিনের মেজাজ গরম হয়ে গেল, কারণ গেটের সামনে অরিনের সবচেয়ে অপছন্দের মানুষ দাঁড়িয়ে। সে হলো তৌহিদ। তৌহিদ দাঁত কেলিয়ে হাতে একটা আধা মরা গোলাপ নিয়ে দাঁড়িয়ে। তার চুলগুলো নারিকেল তেল দিয়ে একপাশে সিঁথি করে আঁচড়ানো, ঢোলা ঢালা একটা হাঁটু সমান টি শার্ট, জিন্সে ইচ্ছা করে কেচি দিয়ে কেটে ফাড়া ফাড়া করেছে। চোখে তার মোটা ফ্রেমের চশমা। তার পোশাক আশাক এবং সাজে বোঝা যাচ্ছে সে কতটা বোকা টাইপ। অরিন চেঁচিয়ে বলে, এই তাওহিদদা, আমার সামনে থেকে সর বলছি। আর এই মরা ফুল নিয়ে কি আমার শ্রাদ্ধ করতে দাঁড়াইছিস? কাজ নাই তোর? ক্লাস শুরু হয়ে গেছে আর এইখানে দাঁড়িয়ে তুই তামাশা করছিস আমার সাথে? আজকে প্রথম ক্লাস, তাই 1 ঘন্টা লেট হবে। মুখ গোমরা করে বলে তৌহিদ। তারপর অরিনের দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলে, আজকে তাজা ফুলটি পাইনি, তাই তোমার জন্য 2 দিনের আগের ফুলটা নিয়ে আসছি। অরিনের রাগে মন চাচ্ছে এই বলদ তারে 6 হাত লম্বা এক ডান্ডা দিয়ে উধম কেলানি দিতে। গত 1 বছর ধরে এভাবেই গেটের সামনে সঙ্গের মতো ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে অরিনের জন্য, অথচ এই তৌহিদ অরিনের 2 ক্লাস জুনিয়র। আমার জানিস এখন কি করতে মন চাচ্ছে? কি? এই গোলাপটার সাথে তোর রক্ত মিশিয়ে তোরে দিয়ে গিলাইতে। অরিন বিরক্তি নিয়ে তৌহিদকে ফেলে ক্লাসের দিকে দৌড় লাগালো। এদিকে তৌহিদ অরিনের পিছে দৌড়াতে নিজেই জিন্সের উপর পাড়া লেগে নিজের মুখ থুবড়ে উষ্টা খেয়ে পড়লো। তার চোখের চশমাটা কিছুটা দূরে পড়ে যায়। কয়েকজন মেয়ে ছেলে সেদিক দিয়ে যাচ্ছিল। তখন তৌহিদের অবস্থা দেখে হে হে করে হেসে পাশ কাটিয়ে চলে গেল। তৌহিদ গাল ফুলিয়ে কোন রকমে উঠে বসলো, কিন্তু দাঁড়াতে পারলো না। এদিকে সবাই হেসেই চলে যাচ্ছে, কেউ তাকে উঠতে সাহায্য করছে না। তৌহিদ মাথা নিচু করে এদিক সেদিক নিজের চশমাটা খুঁজতে লাগলো। হাত দাও। তৌহিদ মাথা উঁচু করে তাকায়। এক সুদর্শন ছেলে দাঁড়িয়ে এবং তাকে হাত বাড়িয়েও দিয়েছে। ঠোঁটে একটা মিষ্টি হাসি ঝুলে আছে তার। তৌহিদ অস্পষ্ট দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে তার হাত দিয়ে উঠে দাঁড়ায়। তারপর ঝাপসা চোখে এদিক সেদিক নিজের চশমাটা খুঁজতে থাকে। ছেলেটা ওকে চশমাটা পরিয়ে দিয়ে বলে, এবার ঠিক আছে তো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি কি ভার্সিটিতে নতুন?
আমি অনার্সের নিউ লেকচারার মোহাম্মদ রাইহান ফাইয়াজ। বলে মুচকি হেসে রায়হান চলে গেল। তাওহিদ সেখানেই দাঁড়িয়ে রয় কিছুক্ষণ। সারাকে জল পড়তে দিয়ে চলেছে তিশানের মা। তিশান দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এক পা আলগা করে। সারা থরথর করে কেঁপেই চলেছে, তার জ্বর একদমই নামছে না। ডাক্তার এসে চেক আপ করে একটা ইঞ্জেকশন দিয়ে বলেছে কিছুক্ষণ পর সারা তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে, তারপরই জ্ঞান ফিরবে। সারা তাপমাত্রা স্বাভাবিকে আনার জন্য তার উপর মোটা কয়েকটা কম্বল দিয়েছে, যার ফলে এখন একটু একটু করে তাপমাত্রা কমছে। তিশান তার মাকে মৃদু সুরে ডাকতেই তিশানের মা খেকিয়ে বলে, একদম অজুহাত দেখাবি না। যদি তুই কিছুই না করতি তাহলে সারা এভাবে অস্বাভাবিক অবস্থায় বাথরুমে কেন পড়ে থাকবে? উল্টাপাল্টা বললে কি আমি যেন মেনে নিব, সেই ধারণা ভুলেও করবি না। এতই যখন মেয়েটাকে সহ্য করতে পারিস না তাহলে বিয়ে কেন করতে গেলি? মেয়েটার কি দোষ ছিল এখানে? হ্যাঁ, মেয়েটার বাবা মা জানলে সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছিস? তিশান মাথা নিচু করে লেংড়িয়ে লেংড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে তিশানের মা আবার সারাকে জলপট্টি দিতে ব্যস্ত হয়ে পড়লো। কিছুক্ষণ বাদে সারার জ্ঞান ফিরলে সে কেমন ভয়ে ভয়ে আছে। বারংবার একটাই কথা বলে যাচ্ছে, তিশান তাকে মেরে ফেলবে, তিশান তাকে বাঁচতে দিবে না। এদিকে তিশানের মা বুঝলো সারা জ্বরের ঘোরে এসব আবল তাবল বলছে, তবে একটা মেয়ে কতটা ভয় পেলে এমন জ্বরের ঘোরেও এসব বলবে? তিশানের মায়ের মন চাচ্ছে নিজের ছেলেকে বাসা থেকেই বের করে দিতে। না জানি কাল রাতে কি কি করেছিল এই অসহায় মেয়েটাকে। তিশান তার ছেলে এটা ভাবতেই ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে তার। এদিকে সারাপ তার ডেস্কে বসে একটা ইম্পর্টেন্ট ফাইল টাইপ করছে। হঠাৎ তার ফোন ভাইব্রেশন হয়। অরিন ক্লাসে এসে দেখে সকলেই যে যার মতো বসে আলাপ আলোচনা করছে। অরিন কিছু না বলে এক পাশে গিয়ে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে পাশে বসে পড়লো। অরিনের কোনো বন্ধু বা বান্ধবী নেই, বলা যায় সে নিজেই পছন্দ করে না, সব সময় একা থাকাই পছন্দ করে। ক্লাসমেটদের সাথে পড়াশোনার বিষয় বাদে অন্য কোনো কথা সে বলে না। অরিন ব্যাগ থেকে লুকিয়ে ফোন বের করতে নিচ্ছিল, হঠাৎ পিছন থেকে কিছু মেয়ের ফিসফিসানি শুনতে পায়। জানিস আজ এক টিচার ভার্সিটিতে এসেছে, উফ কি যে কিউট বলার মতো না। আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। যেমন দেখতে সুদর্শন তেমনই তার অ্যাটিটিউড। ওদের এসব কথা শুনে অরিন ভ্রু কুঁচকালো। টিচারের উপর নজর দেয় এরা, এতটা লুচিয়েরা। এদের সামনে তো টাকলু আঙ্কেল রাখলেও ক্রাশ খাবে। হ্যাঁ, তাতে অরিনের কি, সে তো আছে তার কিডন্যাপারকে নিয়ে। আচ্ছা ভালো কথা, তার কিডন্যাপারের নামই তো আজ অব্দি জানতে পারলো না। ধুর অরিন, তুই আসলেই গাধা, সরি গাধি। যেই কিডন্যাপারের জন্য তুই এত পাগল তার নামই জানিস না, আজব। এসব ভেবে নিজেকেই নিজে বকতে লাগলো অরিন। পরক্ষণে ভাবলো কিডন্যাপার নামই বেটার। অরিনের ভাবনার মাঝেই পিছন থেকে কেউ বলে উঠলো, দেখ দেখ ওই হ্যান্ডসাম স্যার আমাদের ক্লাসের দিকে আসছে। আল্লাহ, আমি তো মরেই যাচ্ছি। এইসব কথা ক্লাসের অন্য মেয়েরাও বলছে। ওদের কথায় অরিন জানালা দিয়ে বাইরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। দেখবে কি করে, স্যার তো তার আগে ক্লাসে ঢুকে পড়েছে। এদিকে সব স্টুডেন্ট দাঁড়িয়ে আছে আর অরিন জানালা দিয়ে স্যারকে খুঁজতে ব্যস্ত। স্যার সকলের অ্যাটেনশন থেকে হঠাৎ দূরের কর্নারে দেখতে পেল এক মেয়ে বসে জানালা দিয়ে বাইরে কি যেন খুঁজছে। স্যার কেসে বলে, জানালার পাশের মিস, আপনি কি জানালা দিয়ে আপনার বয়ফ্রেন্ডকে খুঁজছেন? স্যারের কণ্ঠ শুনে অরিন থতমত খেয়ে জলদি জলদি উঠে দাঁড়িয়ে সামনে দেখে। অরিন ইয়া বড় হাঁ করে স্যারের দিকে তাকায়। স্যারও চোখ বড় বড় করে অরিনের দিকে তাকালো। স্যারের মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্ন দেখছে, কিন্তু না, এটাই অরিন। এই স্যার আর কেউ নয়, অরিনের কিডন্যাপার। অরিন আঙুল দিয়ে কিছু বলতে নিবে তার আগেই রায়হান তার দিকে থেকে চোখ সরিয়ে বাকি স্টুডেন্টদের দিকে তাকিয়ে বসতে বলল। অরিন কিছু না বলে হ্যাবলার মতো বসে পড়লো। সে বুঝতে পারছে না কি হচ্ছে। তার কিডন্যাপার তাহলে টিচার? হাউ? রায়হান গলা পরিষ্কার করে সকালের উদ্দেশ্যে বলল, হ্যালো স্টুডেন্টস, আমি রায়হান ফাইয়াজ, তোমাদের ম্যাথ টিচার। রায়হান ফাইয়াজ এই নামটা শুনে অরিনের বুকটা কেমন ধুক করে উঠলো। আরেক দফা ঢোল বাজালো তার মন। কি কিউট নাম, একদম মানুষটার মতো। অরিন রায়হানের থেকে চোখ সরিয়ে মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখলো সব কেমন চোখ দিয়ে খিলে খাচ্ছে তার কিডন্যাপারকে। অরিন দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করে দিল মেয়েগুলোর।
সারাফ তার ডেস্কে বসে একটা ইম্পর্টেন্ট ফাইল টাইপ করছে। হঠাৎ তার ফোন ভাইব্রেশন হয়। সারাফ ব্রু কুচকে এক হাত দিয়ে কিবোর্ডের পাশে থাকা ফোনটা নিয়ে কানে লাগায়, নাম না দেখেই। আরে ওই কিডন্যাপার, এত ইগনোর করেন কেন? কথা বললে কি এমন হয়? হ্যাঁ, রায়হানের পিছে হাঁটতে হাঁটতে বলল অরিন। তোমার সাথে ফালতু বাকওয়াজ করার শখ বা সময় কোনোটাই আমার নাই। আর হ্যাঁ, আমাকে একদম কিডন্যাপার বলবা না। ইনফ্যাক্ট এই ভার্সিটিতে তো একদমই না। হ্যাঁ বললেই হলো নাকি? আপনি আমার সাথের কিডন্যাপার, আপনাকে না বলে থাকবো কি করে? উফ মা গো, বলে কয়ে তো দাঁড়াবেন নাকি? আপনার সাথে ধাক্কা খেয়ে নাকের তো আর ব্যান্ড বাজতো না। উফ, তুমি থামবা ইডিয়েট। ডোন্ট ফরগেট আই এম ইয়োর টিচার। নো, অনলি কিডন্যাপার। এখন আপনি টিচার হন বা রেল মন্ত্রী। কাল ক্লাসে যাও, তারপর দেখিও তোমার কি হাল করি, ফাজিল মেয়ে। বলেই হন হন করে চলে গেল রায়হান। অরিন ব্রু কুচকে আবার রায়হানের পিছু নিতে যাবে, এমন সময় পিছন থেকে কয়েকটা মেয়ের কথোপকথন তার কানে ভেসে আসলো। দেখ দেখ, কেমন ছ্যাঁচড়ার মতো শাড়ির পিছে ঘুরঘুর করছে। এসব ছ্যাঁচড়া মেয়ে যে ওই থেকে যে আসে বুঝি না। যে হ্যান্ডসাম শার্ট দেখলো অমনি পটানোর জন্য পিছে পিছে ঘুরঘুর শুরু করলো। অরিনের রাগ মুহূর্তেই উঠে যায়। তাকে ছ্যাঁচড়া বললো এই মেয়েগুলো। অরিন হন হন করে পিছে ফিরে ওদের সামনে দাঁড়ালো। তাদের মাঝে এক মেয়ে হেসে বলে, দেখ, পায়ে পড়ে ঝগড়া করতে আসছে। জি না আন্টি, আমি আসলে বলতে চাচ্ছিলাম যারা অন্যের ছ্যাঁচড়ামি চোখ বড় বড় করে দেখে তারা আরো বড় ছ্যাঁচড়া। আর আমার আগে থেকে আপনার ওই স্যারের উপর কাল নাগিনের মতো নজর দিছেন, সেটা আই নো। শুধু পাত্তা পাবেন না ভেবে নজর দেননি। যাই হোক, ওনাকে আমি আগে থেকেই চিনি, সো আমি তার পিছে ঘুরবো কি ঘুরবো না সেটা আপনাদের থেকে জেনে নিব না। তাও ছ্যাঁচড়ামি করবা? জামাইয়ের রাগ ভাঙাতে হলে তার পিছে একটু একটু ঘোরাই লাগে। এখন যার মেন্টালিটি যেমন আর কি। এই যেমন ধরুন, আপনি যেটাকে ছেঁচড়ামে দেখছেন অথবা বলছেন, তার জন্য হয়তো আপনিই বড় ছেঁচড়া। বলেই হন হন করে অরিন ভার্সিটি থেকেই বেরিয়ে গেল। জাস্ট অসহ্য লাগছে তার এসব আজাইরা মেয়েদের। মেয়েগুলো চোখ বড় বড় করে অরিনে যাওয়ার দিকে তাকিয়েছে। ঠান্ডা কণ্ঠের অপমান ঠিক হজম হচ্ছে না। লাঞ্চ টাইমে সারাফ আসলো বাসায় লাঞ্চ করতে। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে দেখলো 3-4 রকমের ভর্তা, সাথে গরম গরম ভাত। সারাফ ভর্তা অনেক পছন্দ করে, তাই সে হাত ধুয়ে জলদি জলদি বসে পড়লো। বেচারা লোভ সামলাতে পারছে না ভর্তার, গপাগপ খেয়েই চলো। ভর্তা মজা হলে তো কথাই নেই। অরিন আগেই খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছে। বিকালের আগে তার না ওঠার সম্ভাবনাই বেশি। সারাফ আঙুল চেটে পুটে খেলো। অরিন আজকেও দেরি করে ফেলেছে, কিন্তু কি করে দেরি করেছে জানে না সে। অরিন আজকেও না খেয়ে দৌড় লাগায় ভার্সিটির উদ্দেশ্যে। কালকে রায়হানের বলা কথাটা বারবার অরিনের মাথায় নাড়া দিচ্ছে। রায়হানের ফার্স্ট ক্লাস আজকে, কোনো রকম যদি লেট হয় অরিনকে ছেড়ে কথা বলবে না, সে ভালোভাবেই বুঝে নিয়েছে। এখন যদি কেউ না চাইতেও লেট করে ফেলে সেটা কি তার দোষ? অরিন সিঁড়ি দিয়ে নামার সময় ভুলবশত হিয়ার সাথে ধাক্কা খায়। হিয়ার হাতে একটা হটপট ছিল সারাফের জন্য। ভাগ্য ভালো ছিল হিয়ার হাত থেকে পড়েনি। এটা দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেললো হিয়া। অরিন তাড়া দিয়ে বলে, সরি হিয়া আপু, আসলে লেট হয়ে গেছে, তাই তোমায় খেয়াল করিনি। বলেই আবার দৌড় লাগায় অরিন। অরিনকে ওভাবে ছুটতে দেখে হিয়া আবার পিছন থেকে সাবধান করে দেয়। হিয়া আবার অরিনদের বাসার দিকে চলে যায়। অরিন রাস্তায় একটা রিক্সাও না পাওয়ার কারণে সিএনজি রিজার্ভ করে সোজা ভার্সিটি চলে আসে। ভার্সিটিতে এসে আবারও হাতে ফুল নিয়ে তাহিদকে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে। আজকে আধমরা ফুল না, প্লাস্টিকের ফুল। অরিনকে দেখতেই সে অন্য হাত দিয়ে নিজের চশমাটা ঠিক করে বোকার মতো দাঁত খেলালো। অরিনের বিরক্তি বেড়ে গেল। আবার দেরি হওয়ার কথা মনে হতেই অরিন তাহিদকে রেখেই ভেতরের দিকে ছুটলো। ক্লাসের সামনে এসে দেখলো রায়হান আগেই ক্লাস করানো অলরেডি শুরু করে দিয়েছে। এদিকে অরিনের জান যায় অবস্থা। না জানি আজ এই কিডন্যাপারদার কি হাল করে। সে কাঁপা কাঁপা পায়ে দরজার সামনে এসে দাঁড়ায়। তারপর একটা চাপা শ্বাস ছেড়ে মৃদু স্বরে বলে ওঠে, মে আই কামিং স্যার? রায়হান মার্কার প্যান থেকে চোখ সরিয়ে অরিনের দিকে তাকায়। অরিনকে দেখতেই রায়হানের গতদিনের কথা মনে পড়ে গেল। রায়হান একটা ভিলেনি হাসি দিল অরিনের কাঁধে ব্যাগ দেখে। ক্লাসে এসে অরিনকেও খেয়াল করেনি।
ভালোই হলো, আছে এক ঢিলে দুই পাখি মারতে পারবে। রায়হান হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, আরে মিস অরিন, আপনি তো অনেক তাড়াতাড়ি চলে এসেছেন। বাহ, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তা এত তাড়াতাড়ি কি করে আসলেন মিস? রায়হানের কথায় ক্লাসের বেশিরভাগ মেয়ে হেসে দেয়। সাইলেন্স। রায়হান সে মেয়েগুলোর উদ্দেশ্যে বলল। মেয়ে চুপ হয়ে গেলেও ঠিকই মুখ টেপে হেসে চলেছে। অরিন লজ্জায় মাথা নিচু করে ফেলে। এই 3 বছরে বকা তো দূরে থাক, এই অবধি কোনোদিন কোনো টিচারের থেকে এমন অপমানিত হয়নি সে। আর আজ রায়হান যেন তার পিছে আদা জল খেয়ে লেগেছে। অরিন নিচের দিকে তাকিয়ে নরম সুরে বলে, সরি স্যার, একটু লেট হয়ে গেল। 12 মিনিট লেট করেছেন আপনি। এখানে একটুর কি দেখলেন? আমি কাল বারবার করে বলে দিয়েছিলাম যেন সকলে উপস্থিত থাকে, কিন্তু না। একদিন ভালো বিহেভ করেছি বলে এই না যে মাথায় চড়ে বসবেন। এখন যেই ম্যাথ করিয়েছি সেটা কি করতে পারবেন? ওয়ার্ড, চুপ কেন? অ্যান্সার মি। রায়হান এর এমন ধমকে অরিন সহ সকলে কেঁপে উঠল। অরিন ভাবতেই পারেনি এই রায়হান এমন বাঘের মতো দরজাল হবে। অরিন তাও চুপ রইল, কিছুই বলল না। অরিনের এমন থাকার কারণে রায়হানের রাগ আরো বেড়ে গেল। সে আরেক ধমক দিয়ে অরিনকে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলল। অরিন হাঁ করে তাকালো রায়হানের দিকে। রায়হান আবার ধমক দিয়ে বলে, কথা কি কানে যায় না নাকি নেকার সাজছ? তোমার সাথে কথা বলে আমার টাইম ওয়েস্ট করতে চাই না, কজ আমার টাইমের ভ্যালু অনেক। বলেই রায়হান তার সামনে থাকা বইয়ের পৃষ্ঠা উল্টাতে থাকলো। অরিন মাথা নিচু করে বাইরে বেরিয়ে ক্লাসে কান ধরে দাঁড়িয়ে গেল। আচমকা তার গালে বেয়ে নোনা জল পড়তে লাগলো। জীবনে কখনো এমন অপমানিত হয়নি সে, তাই খারাপ লাগারই কথা স্বাভাবিক। অরিন নিঃশব্দে কাঁদতে থাকলো। রায়হান হোয়াইট বোর্ডে একটা ম্যাথ সলিউশন করতে করতে ভাবছে, যাক, এবার আর ভুল করেও আমার দিকে ফিরে তাকাবে না। বেঁচে গেছি এই স্টুপিড মেয়েটার হাত থেকে। ইউ আর উইন রায়ান ফাইয়াজ, আই প্রাউড অফ ইউ। রায়হান মনে মনে নিজেকেই বলল এবং মুচকি হাসি দিল। অরিন এক সময় কান্না থামিয়ে চোখ গরম করে বিড়বিড় করে বলে, তোরে আমি দেখে নেব কিডন্যাপার। আমাকে অপমান করা সব সুদে আসলে আদায় করব তোর থেকে, মনে রাখিস। তুমি নিজেও জানো না চান্দু, তুমি কার পাল্লায় পড়ছো। আল্লাহর ইচ্ছায় দ্বিতীয়বার যেহেতু তোরে পাইছি, এত সহজে তোকে ছাড়বো ভাবলে কি করে? আমিও আজরিন মেহের অরিন। সারাফ শখ করে হিয়ার বলা বাদাম এবং তাজা লাল টুকটুকে গোলাপ নিয়েছে। হিয়া একবার কথায় কথায় বলেছিল সে লাল গোলাপ পছন্দ করে, সেই সুবাদেই এই গোলাপ আনা। কিন্তু ভাবছে সে হিয়াকে কি করে দেবে। ভাবতে ভাবতে বাসায় এসে আজাদ হোসাইনের কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে গেল। মেয়ের বাবা মানে হিয়ার বাবা নিজে আজাদ হোসেনকে প্রস্তাব করেছে সারাফকে নিজের মেয়ের জামাই করবে। এ কি করে সম্ভব? মোহিনী এবং আজাদ হোসাইনেরও একই অবস্থা। বড় ঘর থেকে তাদের প্রস্তাব এসেছে, এটা কি হাতছাড়া করা হলো? যাকে বিয়ে করতে চাস তাকেই শাস্তি দিবি? তো দিব না। আমার আজকে হাঁটতে কত কষ্ট হয়েছে জানেন? তার চেয়ে বড় কথা, আমায় অপমান করেছে, সবাই হেসেছে আমার উপর। অন্যদের কাজই এটা, অন্যের দুঃখে হেসে বেড়ানো। তাই বলে এমন কিছু করিস না যাতে তোর কিডন্যাপার তোর থেকে আরো পালিয়ে বেড়ায়। অরিন এক মুহূর্তের জন্য ভাবনায় ডুব দিল। ঠিকই তো, এই কিডন্যাপার তো প্রথম থেকেই কেমন পালিয়ে বেড়ায় তার থেকে। এখন কিছু করলে তো। 1 মিনিট, আজ কান ধরে দাঁড় করানোর কারণ কি? আমার পিছু ছাড়ানো? হ্যাঁ, কিডন্যাপার, এত সহজে আমার পিছু ছাড়াতে পারবা না। তুমি আমার কিডন্যাপার, অনলি আমার। তোমাকে নিজের করেই আমি ছাড়বো, তার আগে একটা মজা তো দেখাতে হবেই। যতই হোক, পায়ের তো 12টা বাজছে, এর শাস্তি তো তোকে পেতেই হবে। আবার শাস্তির কথা ভাবছো? অফকোর্স ভাববো। ওকে, বাই। বলেই রুম থেকে বেরিয়ে গেল অরিন। রুম থেকে বাইরে এসে সারাফের বিয়ের প্রস্তাব নিয়ে কার্যকলাপ শুনে অরিন মুচকি মুচকি হেসে সারাফের কানে ফিসফিসিয়ে বলে, ভাই, তুই তো সেই রকম লাকি রে। হিয়া আপুর বাবা নিজে বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তাহলে ভাব হিয়া আপু তোর জন্য কত পাগল। রাজি হয়ে জানা। সারাফ গালে হাত দিয়ে শোক দিবস পালন করছিল। অরিনের এমন কথাই অরিনের দিকে তাকিয়ে চোখ রাঙালো। একদম চোখ রাঙাবি না। আমার ভাবি চাই, আমাকে ভাবি এনে দিবি ব্যাস। আর কত এমন একলা একলা ঘুরে বেড়াবি? আর হিয়া আপু তো অনেক কিউট এবং ভালো, কেন রাজি হচ্ছিস না ভাই? যা জানিস না তা নিয়ে কথা বলিস না একদম।
জানতে চাইও না। আমি শুধু চাই হিয়া আপুকে ভাবি করতে। অরিনের কথায় আজাদ হোসাইন অরিনের দিকে তাকালো। হৃদয় বাসার নিজে প্রস্তাব দিয়েছে, এই বিষয়টি তিনি ভালোভাবে নিতে পারছেন না। তবে একদিক দিয়ে গর্ববোধও করছেন যে হিয়ার বাবা বড়লোক হয়ে তাদের মতো মধ্যবিত্ত পরিবারে নিজে তাদের ছেলের হাতেই তার প্রাণপ্রিয় মেয়েকে তুলে দিতে চান। এতে বোঝা যায় তাদের সারাফকে তারা কতটা পছন্দ করে। ছাদের এক কোণার ট্যুরে রায়হান নিশ্চুপ হয়ে বসে আছে, তার দৃষ্টি আকাশের দিকে। কেন জানি না তখনকার তিশান এবং সারার মুভমেন্টটা কিছুতেই তার মাথা থেকে যাচ্ছে না। বারবার ভেঙে পড়ছিল সে, তাই উপায় না পেয়ে এই ছাদেই চলে আসলো নিজের একাকিত্ব কিছুটা কমাতে। যদিও তার পাশে কেউ নেই, তবে তার মন খারাপে সে আকাশের দিকে কিছুক্ষণ চেয়ে থাকতে ভালোবাসে। কানাডাতেও এমন করতো, তবে রুফটপে যাওয়ার কোনো পারমিশন ছিল না বিধায় ব্যালকনিতে বসে নিজের কষ্টগুলো ভুলার আপ্রাণ চেষ্টা করে যেত। আজও হয়েছে তাই। রায়হান আনমনে ছিল, হুট করে কেউ তার কাঁধে হাত রাখলো। রায়হান হন্তদন্ত হয়ে পিছে ফিরে দেখে তোহা। ভাবি আপনি? অদূরে একটা বাচ্চা রাস্তা পার হচ্ছে, ওদিক দিয়ে একটা বাস হর্ন বাজাতে বাজাতে বাচ্চাটার দিকেই আসছে। অরিন তা দেখে নিজের ব্যাগ ফেলেই ছুটে গেল বাচ্চাটার দিকে। আর একটুর জন্য বাচ্চাটা বাসের নিচে পড়েনি, তার আগেই অরিন বাচ্চাটিকে সরিয়ে এনেছে। বাচ্চাটি সেফ থাকলেও অরিনের বা হাত বাজে ভাবে ছিলে গেছে। অরিন দাঁতে দাঁত চেপে জ্বালাটা হজম করার চেষ্টা করে যাচ্ছে। বাচ্চাটি ভয় পেয়ে অরিনের বাহু জোরে চুপ মেরে আছে, চোখ মুখ খেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতেই অরিন বাচ্চাটিকে বাহু ডোর থেকে ছাড়িয়ে হাঁটু গেড়ে বসে বলে, তুমি ঠিক আছো বাচ্চা? বাচ্চাটি মাথা নাড়ায়। হঠাৎ পিছন থেকে মাইজ বলে কেউ চিৎকার দিল। বাচ্চাটি এবং অরিন উভয় পিছে ফিরে দেখে একজন মেয়ে দৌড়ে তাদের দিকেই আসছে। অরিন মাইজের সামনে থেকে উঠে দাঁড়ায়। মেয়েটি মাইজকে জড়িয়ে ধরে আদর করলো। বাবা ঠিক আছিস তুই? ব্যথা লাগেনি তো? না মা, আমি ঠিকই আছে একদম। এই আপুটা আমাকে বাঁচিয়ে দিয়েছে। তোহা মাইজের থেকে দৃষ্টি সরিয়ে অরিনের দিকে তাকালো। অরিন তখন নিজের ছিলে যাওয়া জায়গাটা ফু দিচ্ছিল। তোহা মুচকি হেসে দাঁড়িয়ে বলে, ধন্যবাদ তোমার আমার ছেলেকে বাঁচানোর জন্য। সমস্যা নেই আপু। তা পুচকে তোমার নাম কি? মাইজ। অরিন হাসলো, তারপর মাইজের গাল আলতো টেনে বলে, তোমার নামটা তোমার মতোই কিউট। মাইজও হেসে দিল। তোহা হাসি মুখে ওদের দুষ্টামি দেখছিল। তা তোমার নাম কি? আমার নাম অরিন। ও খুব সুন্দর নাম। উত্তরে অরিন মুচকি হাসলো। হঠাৎ অরিনের ছিলে যাওয়া জায়গাটা তোহার নজরে যেতেই উত্তেজিত হয়ে বলে, আরে অরিন, তোমার হাতে ছিলে গেছে, চলো তোমার হাতে ড্রেসিং করাতে হবে। কেমন রক্ত জমাট হয়ে আছে। এটা তেমন কিছু না আপু। অরিন দৌড়ে দূর থেকে দেখে একটা ছেলে কেমন ব্যাগটা ঘাটাঘাটি করছে। অরিন চেঁচিয়ে উঠলো। ছেলেটা চমকে সামনে তাকিয়ে দেখলো এক মেয়ে তার দিকে এগিয়ে আসছে। ছেলেটা ব্যাগ নিয়েই ভো দৌড়। আরে আরে আমার ব্যাগ! বলেই অরিন দৌড়ের গতি আরো বাড়িয়ে ফেলে। চোরটাও কম না। অরিন দৌড়াচ্ছে আর চোর চোর আমার ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে বলে চেঁচাচ্ছে। আশেপাশের মানুষরা চোরকে না ধরে তামাশা দেখছে। অরিনের মেজাজ সপ্তম আসমানে উঠে যাচ্ছে। এদিকে চোর তার ব্যাগ নিয়ে পালাচ্ছে আর লোকজন তামাশা দেখছে। মন তো চাচ্ছে এক একটার মাথা ফাটিয়ে কলা গাছে ঝোলাই দিতে। অনেক দূর অব্দি দৌড়ানো লাগলো ওদের। রায়হান অফিস থেকে বেরিয়ে ফোন কানে নিয়ে কথা বলছিল। আজ অফিসে তার কিসের জরুরি কাজ ছিল, যার জন্য ভার্সিটি আর যাওয়া হয়নি। হঠাৎ কারোর সাথে ধরাম করে ধাক্কা খেলো। রায়হানও রাস্তায় পড়ে গিয়েছে, সাথে ছেলেটাও। রায়হান কোমরে হাত দিয়ে রাগি লুকে সামনের ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার হাতে থাকা ব্যাগ ফেলে আবার দিল দৌড়। রায়হান কল কেটে উঠে দাঁড়ায় এবং নিজের পোশাক হাত দিয়ে ঝাড়তে থাকে। অরিন দৌড়ে এদিকে আসলো। দূর থেকে দেখলো রায়হানকে দেখতে পায় আর তার পিছে ব্যাগটা। দুর্ভাগ্যবশত রায়হান আর চোর প্রায় একই কালারের ড্রেস পরেছে, যার কারণে অরিন রায়হানকেই চোর ভেবে নেয়। এবার আমার হাত থেকে কে বাঁচাবে তোকে, চোর বেটা? তোরে আজ উদুম কেলানি দিয়েই আমি ক্ষান্ত হব। মনে মনে ভাবলো অরিন। তারপর ধীর পায়ে রায়হানের দিকে এগোতে লাগে। রায়হান তখনও নিজের পোশাক ঝাড়াই ব্যস্ত। অরিন নিজের ব্যাগ থেকে একটা মোটা বই বের করে ব্যাগের চেন লাগিয়ে কাঁধে ঝুলালো। কিন্তু পিছে দাঁড়াতেই অরিনের মনে হলো চোর বেটা আরো লম্বা হয়ে গেছে। অরিন সেসব মাথা থেকে ঝেড়ে ফেলে রায়হানের মাথায় বই দিয়ে জোরে আঘাত করলো।
আচমকা এমন হওয়ায় রায়হান আউট বলে চেঁচিয়ে পিছে ফিরলো মাথায় হাত দিয়ে। দুজনই দুজনকে দেখে হতবাক। রায়হানকে দেখে অরিনের হাতের বই ঠাস করে নিচে পড়ে গেছে। সে হা করে রায়হানের দিকে তাকিয়ে আছে। শেষে কিনা তার কিডন্যাপারকে চোর ভেবে তাকেই আঘাত করলো। অরিনের কলিজার পানি যেন শুকিয়ে গেল রায়হানের এমন রাগী লুক দেখে। রায়হান যেন তাকে চোখ দিয়েই উদুম কালানি দিচ্ছে। অরিন কয়েক পা পিছিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, সরি, আসলে জাস্ট শাট আপ, ইউর সরি মাই ফুড। আমাকে মারলে কেন ইডিয়েট? এত বড় সাহস টিচারের গায়ে হাত তুললা? তোমাকে তো মন চাচ্ছে হাতে তুলে আছাড় মারি, ফাজিল মেয়ে। ধমক দিয়ে কথাগুলো বলল রায়হান। রাগে তার কপালের কয়েকটা রগ দৃশ্যমান হয়ে উঠেছে। এদিকে অরিন ভয়ে বারবার শুকনো ঢোক গিলেই চলেছে। ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে, এটা বেশ ভালোভাবেই বুঝতে পারছে। এখন ওই চোরের কথা বললে রায়হান আরো রেগে যাবে, সেটাও বুঝতে পারছে। অরিন আরো কয়েক পা পিছিয়ে মৃদু স্বরে বলে, এমন ভাবে বলছেন যেন আপনি 50 বছর বয়সের বুড়া টাকলা টিচার, আর আমি ভুল করে মেরে দিয়েছি, তাই সরি। বলে অরিন বইটা হাতে নিয়ে উল্টো দিকে আবার দিল দৌড়। রায়হান মাথায় হাত দিয়ে হা করে অরিনের যাওয়া দেখছে। এই মেয়ে এত অদ্ভুত কেন? আর আমাকে মারলই বা কেন? ধ্যাত, মুড পুরো নষ্ট করে দিল ফাজিল মেয়েটা। প্রতিদিন কোনো না কোনো ভাবে এই আজাইরা মেয়ের আজাইরা কাজের ফাঁদে আমাকেই কেন ফাঁসতে হবে? ভেবেই রেগে উঠলো রায়হান। অফিসে আর গেল না রায়হান। ফোন করে তার বাবাকে জানিয়ে দিয়ে পার্কিং লটের দিকে হাঁটা দিল। তার মাথা ব্যথা যেন বেড়েই চলেছে। অনেক জোরেই মেরেছে অরিন। রিক্সা বা সিএনজি না পেয়ে অরিন একা একা হেঁটেই বাসার দিকে যাচ্ছে, আর মনে মনে নিজেকেই বকে চলেছে। কেন একবার চেহারা দেখে নিল না যে একটা চোর বেটা নাকি অন্য কেউ? আসলেই তার মাথায় ঘিলু কম। হঠাৎ তার ছিঁড়ে যাওয়া ক্ষতটা জ্বলে উঠল। অরিন উপায় না পেয়ে ফার্মেসির দিকে হাঁটা দিল। ফার্মেসি থেকে ড্রেসিং এবং ব্যান্ডেজ করার পর যখন বিল আসলো, তখন অরিন নিজের ব্যাগ হাতড়ালো। আয় হায়, টাকা কই গেল? 700 টাকার মতো ছিল জমানো। এর মানে কি ওই শালা চোর বেটাই আমার টাকাগুলো নিয়ে গেছে? চোরের গোষ্ঠী রে, একবার হাতের কাছে তোরে পাই, পিটিয়ে হাড্ডি ভেঙে আমার 700 টাকা শোধ তুলবো। কিন্তু সেটা পরের কথা। এখন কি হবে? ড্রেসিং এর টাকা কই থেকে পাবো? আমাকে চুপচাপ বসে থাকতে দেখে অরিনকে চুপচাপ বসে থাকতে দেখে ফার্মেসির কর্মী বলে ওঠে, আপু, টাকা কি দিবেন না? আসলে আমার সাথে কোনো টাকা নেই, টাকাটা পরে দিলে হবে না? শুরু হয়ে গেল কথা কাটাকাটি। অরিন অনেক করে বোঝালো তার টাকা চুরি হয়ে গেছে, কিন্তু তারা মানছেই না। তাদের টাকা দিতেই হবে। অরিন ভেবে পাচ্ছে না টাকা কই থেকে পাবে। তার ভাই বা বাবা তো তাদের অফিসে। অরিনদের কথা কাটাকাটির মাঝেই কেউ বিল দিয়ে বলে ওঠে, এই যে 1000 টাকা নোট, এখন যা বিল হয়েছে তা কেটে বাকি টাকা আমার ফেরত দিন। কর্মচারী টাকা নিয়ে চলে যায়। অরিন অবাক হয়ে পাশে তাকায়। মানুষটাকে দেখে অরিনের রাগ উঠে যায়। তিশান, আমার কারো দয়া লাগবে না, নিজের টাকা ফিরিয়ে নিন। আমি তোমার থেকে জিজ্ঞেস করে দিচ্ছি না, আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। আমার বিল তো পেমেন্ট করতে আপনাকে বলি নাই। আর কোন মুখে আপনি আমাকে তুমি করে সম্বোধন করছেন? লজ্জা করে না তুমি ডাকতে? যা বুঝো না তা নিয়ে কেন কথা বলছো তুমি অরিন? ওই লুচ্চা স্যারা, তুই আমার নাম তোর ওই নোংরা মুখ দিয়ে উচ্চারণ করবি না। টাকা ফেরত নে জলদি। অরিনের এমন বিহেভিয়ার একদম আশা করেনি তিশান। তাই সে হতভাগ হয়ে অরিনের দিকে তাকিয়ে আছে। কথা কি কানা যায় না? কাঠি দিয়ে ঢুকানো লাগবে কথা? তুমি আমার সাথে এমন বিহেভ করছো কেন? কারণ আমি আলগা পিরিত করতে পারি না। এর মাঝেই কর্মচারী খুচরা টাকা এনে তিশানকে দিল। তিশান সেগুলো পকেটে পড়লো। অরিনের রাগ যেন আরো বেড়ে গেল। এই ছেলে তার চিকিৎসার টাকা দিছে, এই লুচ্চি আলুর দম। অরিন কি যেন একটা ভেবে তিশানের সাথে কথা না বলেই বাইরে চলে আসে। তিশানও পিছু পিছু এসে অরিনের হাত ধরে আটকায়। অরিনকে এবার পায় কে? সবকিছুর একটা লিমিট থাকে। আপনি, তোমার সাথে তো টাকা নেই, আসো তোমার ড্রপ করে আসি। অরিনকে বলতে না দিয়ে তিশান বলে ওঠে। অরিন রেগে ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর এদিক সেদিক তাকিয়ে একটা মোটা লাঠি পেল। অরিন জলদি গিয়ে সেটা হাতে তুলে নিয়ে তিশানের সামনে এসে দাঁড়ায়। তো এখান থেকে যাবি নাকি আমার হাতের করল্লা খাবি? এই পাবলিক প্লেসে নিশ্চয়ই কোনো মেয়ের হাতে ডান্ডা পেটে খেতে চাবি না।
অরিনের কথায় তিশান অবাকের চরম পর্যায়ে চলে গেল। শেষ পর্যন্ত কিনা ভালোবাসার মানুষের হাতে পাবলিক অলসে ধোলাই খাবে? না, ইজ্জত ভ্রষ্ট করতে এসে রাজি নয়। উপকার করতে এসে কত বড় বিপদে পড়লো বুঝে নিয়েছে তিশান। অরিন কেমন ধানি লঙ্কা আজ হাড়ে হাড়ে টের পেল। অরিন তিশানের ভাবনার মাঝেই একটা বাড়ি দিয়েও ফেলেছে। তিশান ও মা গো বলেই দূরে সরে চলে যায়, কারণ সে আর ডান্ডা পেটা খেতে চায় না। ঘরেও তো তার বউ আছে নাকি। অরিন তিশানের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, শালা বজ্জাত ঘরে বউ থাকতে এখানে আমারে ইমপ্রেস করতে আসে। ধোলাইতে পারতাম, মনে শান্তি পেতাম। আর আসিস কোনোদিন আমার সামনে, তখন লাঠি না জুতা চলবে, জুতা। নিজের মাথায় বরফের ব্যাগ চেপে ধরে রেখেছে রায়হান। রায়হান রাগে ফুলছে তো ফুলছেই। ওই মেয়ের এত সাহস কই পায় যে তাকে এভাবে মারলো? এই মেয়ে বেশি বেড়েছে, এর ব্যবস্থা তো তার করতেই হবে। রায়হানের ভাবনার মাঝেই রিমনের ফোন। রায়হান নিজের রাগ সাইডে ফেলে গম্ভীর হয়ে ফোন রিসিভ করলো। হ্যালো। দোষ, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের গুড নিউজ? ব্রুকুচকে জিজ্ঞেস করলো রায়হান। তিশান পাবলিক প্লেসে এক মেয়ের ধরনে খেয়েছে। রিমনের কথাই রায়হান সোজা হয়ে বসলো। ফোনের ওপারে রিমন হে হে করে হেসেই চলেছে, তার যেন হাসি থামছেই না। রায়হান প্রথমে গম্ভীর হয়ে থাকলেও পরে রায়হানও ফিক করে হেসে দেয়। যেই ছেলে তার সাথে এত বড় গেম খেললো, শেষ অব্দি কিনা পাবলিক প্লেসে তিশান ধোলাই খেলো, তাও কোনো মেয়ের হাতে। বিষয়টি নিশ্চয়ই হাস্যকর। রায়হান হাসতে হাসতে বলে, কে সেই মহিয়সী নারী যে কিনা এই মহান কাজ করলো? আরে তিশানের সাথে যে মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল না, সেই মেয়ে। তোকে না সেদিন ছবি দেখিয়েছিলাম। মুহূর্তেই রায়হানের হাসি বন্ধ হয়ে গেল। সাথে সাথে আজ নিজের ধোলাইয়ের কথাও মনে পড়ে গেল। আবার গম্ভীর হয়ে গেল রায়হান। রায়হান মনে মনে বলল, আমার আগেই ভাবা উচিত ছিল। হ্যালো হ্যালো রায়হান, কই তুই? কথা বল। ভালো লাগছে না, পরে কথা বলবো। ও মা, ভালো কেন লাগবে না? এত বড় গুড নিউজ দিলাম, তাও ভালো লাগলো না? তুই কি? রিমনের পুরো কথা না শুনে রায়হান কল কেটে দিল। রিমন হা করে ফোনের স্ক্রিনে তাকালো। রায়হান ফোন রাখতেই মাইস দৌড়ে রায়হানের রুমে ঢুকে পড়লো। রায়হান হেসে হাত নাড়িয়ে কাছে আসতে বলতেই মাইস এক লাফে রায়হানের কোলে উঠে বসলো। তারপর রায়হানের গলা জড়িয়ে বলে, আই মিস ইউ চাচ্ছু। মর্নিং কেন মিট করনি আমার সাথে? সরি চাচ্চু, আসলে তোমার পাপার সাথে জরুরি কাজে যেতে হয়েছে, আর তুমি তো তখন ঘুমাচ্ছিলে, তাই আর ডাকিনি। ওকে ওকে, বুঝলাম। এখন বলো, মাথায় কোল ব্যাগ দিয়ে বসে আছো কেন? চাচ্চুর মাথা ব্যথা বাবা। তোহা রুমে ঢুকতে ঢুকতে বলে। মাইস করুণ চোখে রায়হানের দিকে তাকালো। তোহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানিস রায়হান, তোর এই আদরের ভাইপো আজ কি অঘটন ঘটিয়েছে? অঘটন? মাইস কি করেছো তুমি? তোমার মাম্মা কেন বিচার দিচ্ছে আমার কাছে? কিছুটা চোখ রাঙিয়ে জিজ্ঞেস করলো রায়হান। মাইস মুখটা ছোট করে বলে, রাস্তার উপরে অনেক কিউট কিউট বেলুন দেখেছিলাম, তাই মাম্মাম থেকে হাত ছাড়িয়ে সেদিকে গিয়েছিলাম। ট্রাফিক জ্যাম ছিল না, আমি খেয়াল করিনি। তখনই কি? এক আপু আমায় বাঁচিয়ে দিয়েছে। জানক চাচ্ছু, আমাকে বাঁচাতে গিয়ে ওই আপুটা হাতে ব্যথা পেয়েছে। আর কখনো মাম্মার হাত ছাড়বে না। আর যদি সেই আপুটা না থাকতো তখন কি হতো? আর কখনো এমন ভুল করবে না। মাথা নিচু করে বলে। রায়হান মাইসকে নিজের সাথে জড়িয়ে বলে, আর কখনো মাম্মার হাত ছাড়বে না। আর যদি সেই আপুটা না থাকতো তখন কি হতো? আর কখনো এমন ভুল করবে না। রায়হানের কথায় মাইজের ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠলো। বোঝা ভাই, বোঝা মাইজকে। এই ছেলে এত অবাধ্য কেন বুঝিলাম। একদম অবাধ্য না, আমার চাচ্চু একদম শান্ত এবং আম্মু ভক্ত, তাই না মাইজ? ইয়াপ চাচ্ছু। মাইজ চলে গেল নিজের ঘরে। তোহা রায়হানের দিকে ফিরে বলে, বাসা আসার পর থেকে মাথায় ব্যাগ চেপে বসে আছে কেন? এনিথিং রং? আর বলিও না ভাবি, এক ফাজিল মেয়ে আমার লাইফটা ফেল করে বসে আছে। এর জ্বালায় কোনো জায়গায় গিয়ে শান্তি নাই। ও আচ্ছা তাই? আমার দেবরকে কেউ জ্বালাতে পারে জানতাম না তো।
তা মেয়েটা কে? নাম কি? আই এম সিরিয়াস ভাবি, এই মেয়ে প্রচুর ফাজিল, ভার্সিটিতেও মাথা খেয়ে বসে থাকে, আর আজ মাথায় মোটা বই দিয়ে দিয়েছে একবারই, তাও চোর বলে। সেই ধোলাইয়ে আমি দিনের বেলাতেও তারা দেখেছি। ভাবি তুমি বলো, আমার গেট আপ দেখে কি আমাকে চোর মনে হয়? ফালতু মেয়ে একটা, কই থেকে যে আসে এসব মেয়ে। ভাবি প্লিজ। ওকে দেবজি, আর হাসবো না। বলে আবার হাসতে লাগলো। হাসির জন্য তোহা কথা অবধি বলতে পারছে না। রায়হান রেগে অন্যদিকে ফিরে যায়। আর যাই হোক, তার ভাবির সাথে নিজের রাগ দেখাতে পারে না। তোহা আসছি বলে রুম থেকে বেরিয়ে গেল। তোহার মনের মধ্যে একটা স্বস্তি বিরাজ করলো, এই ভেবে সারাকে নিয়ে রায়হান এখন আর ভাবছে না। রায়হান আপাতত সেই মেয়েকে নিয়ে ভাবতেই ব্যস্ত। এখন তোহার মনে আর এক কৌতূহল জেগেছে, কে সেই মেয়ে যে তার দেবরকে এভাবে, সেটা তার বের করতেই হবে। তোহার মন বলছে দুঃখের পরে সুখ আনতে পারবে সেই মেয়ে যে কিনা রায়হানকে চোর বলে ধোলাই দিয়েছে। ভেবে তোহা আবার হেসে দিল। তোহার শাশুড়ি মা তোহাকে একা একা হাসতে দেখে ব্রু কুচকে জিজ্ঞেস করলো, কি হলো বৌমা, একা একা হাসছো কেন? আপনার ছোট্ট ছেলেকে এক মেয়ে চোর বলে পিটিয়েছে। বলে সবটা খুলে বলল তার শাশুড়ি মাকে। রায়হানের মাও সবটা শুনে হেসে ফেলে। ঠিক বলেছ বৌমা, এই মেয়েকে আমাদের খুঁজে বের করতে হবে। আমার এই লাগে ছেলেটার জন্য এমন মেয়ে প্রয়োজন। তোহা হেসে মাথা নাড়ালো। তিশান রেগে যেন আগুন হয়ে আছে। এই অরিনের এত স্পর্ধা, তাকে পাবলিক প্লেসে এমন হেনস্থা করলো। তিশান আর যাই হোক নিজের অপমানের শোধ নিবেই। বড়বার বেড়ে গেছে এই অরিন, এর ব্যবস্থা কোনো না কোনো ভাবে তার নিতেই হবে। ভেবেই তার সামনে থাকা ড্রিঙ্কস এর বোতল হাতে নিয়ে ঠকঠক করে পুরোটা সাবার করে ফেললো। সারা ফ্রেশ হয়ে রুম এসে দেখলো রুমে তিশান নেই। বারান্দায় খুঁটিনাটি শব্দে সে বারান্দাতে গেল এবং গিয়ে দেখলো তিশান ড্রিঙ্কস করছে। সারা তাড়াতাড়ি তিশানের কাছে গিয়ে বোতলটা কেড়ে নিয়ে বলে, এসব কি তিশান? আবার তুমি এসব ছাইপাশ গিলছো? এগুলো হেলথের জন্য ভালো নয়, জানো না? তিশান মাথা উঁচু করে সারার দিকে তাকালো। ঝাপসা চোখে সারার পা থেকে মাথা অব্দি দেখলো তিশান। আজ সারাকে তার কাছে অন্যরকম সুন্দর লাগছে। তিশানের ভেতরের লালসাটা যেন জেগে ওঠে। সে উঠে দাঁড়ায় এবং এক ঝটকায় সারাকে কোলে তুলে নেয়। আচমকা সব হওয়ায় সারা হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় করে তিশানের দিকে তাকালো। তিশান সারার দিকে তাকিয়ে বেডের দিকে নিয়ে যেতে লাগলো। সারা তাই ঢিলে করতে করতে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বিকেলবেলা আজাদ হোসাইন আর মোহিনী গেছে সারাফের মামার বাসায়। বড় মামা অসুস্থ হওয়ায় তাদের তখনই যেতে হলো। অরিনও যেতে চেয়েছিল, কিন্তু আগামীকাল ক্লাস টেস্ট ছিল বলে তারা যাওয়া হলো না। আর সারাফ তো কোনোদিন অফিস ফেলে যাবেই না, তাই তারা সারাফের কাছেই অরিনকে রেখে যায়। বোন বাসা একাই থাকায় সারাফ সন্ধ্যা 7টায় বাসায় চলে আসে। নিজের রুমে দরজা লাগিয়ে টাই খুলে পিছে ফিরতেই সারাফ দিল এক চিৎকার, হিয়া! হিয়া? হিয়া আসলো কই থেকে, আর কিভাবে বা আসলো? হিয়া এক পা করে এগিয়ে সারাফের সামনে এসে দাঁড়ায়। তারপর সারাফের কলার চেপে নিজের কাছে এনে আস্তে আস্তে বলে, কি মিস্টার, ভয় পেলে? ভাবছো তো কিভাবে তোমার রুমে চলে আসলাম? এত কিছু তোমার এই ছোট্ট মাথায় ঢুকিও না। ডাইরেক্টলি বলো কেন আসছো? ইনফ্যাক্টলি তোমার বিয়েতে রাজি করাতে। থ্রেড দিয়ে রাজি করাবা? যাই করো না কেন, লাভ হবে না। বিয়েতে আমি রাজি হবই না। ওরে আমার উঠবি জামাইটা, সমস্যা নেই, বিয়ের আগে বাসর সেরে ফেলবো। তারপর তোমায় ফাঁসাবো এবং বলবো তুমি তোমার বাসায় টেনে নিয়ে এসে আমার সাথে। হিয়া আর কিছুই বলার আগেই সারাফ তার মুখ চেপে ধরে বলল, এমন নিচে নামতে পারবে? সব করব তোমাকে পাওয়ার জন্য। এখন বলো রাজি হবা নাকি তোমার চরিত্রের ব্যান্ড বাজাই দিব? সারাফ করুণ চোখে হিয়ার দিকে তাকালো। সামান্য বিয়ে করার জন্য একটা মেয়ে এত সব করতে পারে তার ধারণার বাইরে। সারাফ দোটানায় পড়ে গেল। একদিকে নিজের সম্মান আর একদিকে এই ধানি লঙ্কা, কোনটা করবে সে? সারাফ একটা শেষ চেষ্টা করলো। ভালোবাসা কিন্তু জোর করে হয় না। তুমি অলরেডি আমায় ভালোবাসো। সারাফ চোখ বড় করে তাকালো হিয়ার দিকে। বলছে কি হিয়া এসব? পাগল টাগল হয়ে গেল নাকি সে? মানে মাথা কি তোমার গেছে? একদম না। এই যে দেখো, আমি পাক্কা 2 বছর ধরে তোমার পিছে লেগে আছে। তুমি আমাকে পাত্তাই দাওনি। তোমার জন্য অনেক কিছু পাঠিয়েছিলাম, সব ডাস্টবিনে ফেলে দিয়েছো।
কিন্তু এই কয়দিনে হিসাব মিলিয়ে দেখো, আমার মেসেজ না দেওয়া তোমার ডিপ্রেশন হয়ে গেছিল। আমি তোমায় ভর্তা বানিয়ে পাঠালাম, তুমি কি সুন্দর খেয়ে আবার আমাকে থ্যাঙ্কসও দিলে যে তুমি কিনা আমার কোনো কথাই রাখোনি। সেখানে তুমি আমার এক বলাতেই আমার জন্য কিছু আনতে রাজি হয়েছো, ইভেন নিয়েও এসেছো। এখন আমি যদি তোমার পাশের প্রস্তাব না পাঠাতাম, হয়তো বা হাসি মুখে দিয়েও আসতে। এগুলো কি ভালোবাসা মনে হয় না তোমার কাছে মিস্টার শারাফ? সারাফ ব্রু কুচকালো এই কয়েকদিনের কথা ভেবে। সব হিসাব মিলে গেল হিয়ার কথার সাথে। এ তো দেখছি মহা মুশকিল। আজ সারাফ এবং হিয়ার এঙ্গেজমেন্ট। সেদিন হিয়া যা চাল চেলেছিল, এতে সারাফ আর বিয়েতে না করার সাহস পায়নি। সকাল সকাল সারাফ এবং তার বাবা বের হচ্ছে দেখে অরিন ব্রু কুচকে বলে, এই সকাল সকাল তোমরা কই যাচ্ছ? রায়হানদের ইনভাইট করতে। স্বাভাবিকভাবেই বলল সারাফ। মানে কেন? তাদের আবার ইনভাইট করার কি প্রয়োজন? তুমি তো তাদের ভালোভাবেই চেনোই না। চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো অরিন। আরে তুই কি মাহানকে ভুলে গেছিস? না, মাহান ভাইকে কেন ভুলবো? মাহানের বাসাতেই যাচ্ছি, আর রায়হান তো মাহানের ছোট ভাই। এক সেকেন্ড, কি বললা তুমি? মাহান ভাইয়ের ছোট ভাই এই রায়হান, যে কিনা আমাকে... আরে হ্যাঁ, রায়হান দেশের বাইরে থাকার কারণে তুই কখনো জানিসনি, আর মাহানের ফ্যামিলি মেম্বারদের সাথেও পরিচিত হয়নি। যাই হোক, রায়হান আমাকে চিনতো, আমাদের মধ্যে করে কথা হয় বিদায় রায়হানের কাছে আমার নাম্বারটাও ছিল। সেই সুবাদে সেদিন রায়হান আমাকে তোর কথা জানিয়েছে। এবার অরিনের হতভম্ব মুখটা দেখে কে? সে জানতোই না মাহানের ভাই আছে, আর তার চেয়ে বড় কথা, মাহান ভাইয়ের ছোট ভাই রায়হান তার বদমেজাজি কিডন্যাপার। হোয়াট এ মিরাকল! সারাফ আর কিছু না বলে তার বাবাকে নিয়ে বেরিয়ে গেল। সারাফ এবং মাহান কলেজ ফ্রেন্ড। কলেজে একসাথে যেমন ছিল, সেরকম ভার্সিটিতেও তার দুই বন্ধুত্ব অনেক গভীর। অরিন রুমে গিয়ে দরজা বন্ধ করে নাগিন ডান্স দিল, এই ভেবে রায়হান তার ভাইয়ের বিয়েতে থাকবে। উফ, তার খুশিতে নিজেকে পাগল পাগল লাগছে। এতদিন ভয় তার কিডন্যাপারকে ভার্সিটিতে জ্বালাতে পারেনি। সেদিন চোর ভেবে যা টালানি দিয়েছে, এটা ঠিকই রায়হান ওসুল করে ছাড়তো। তাই সেই ভয়ে অরিন একদম লক্ষ্মী মেয়ের মতো ছিল। রায়হানকে কোনো অভিযোগের সুযোগ দেয়নি সে একবারের জন্য। রায়হানও আর কিছু বলেনি, তার চেহারা দেখেই বোঝাই যাচ্ছিল সে কোনো কিছুর চাপে রয়েছে। তাই তেমন একটা অরিনকে খেয়াল করেনি। তবে যত দিন গেছে, রায়হানের প্রতি অরিনের ভালো লাগা বেড়েই চলেছে। সে অলরেডি রায়হানের প্রেমে পড়ে গেছে, সেটা অরিনের বুঝতে সময় লাগেনি। তাই তো যেদিন রায়হান আসতো না, সেদিন কেমন মন মরা হয়ে থাকতো সে। সেই কালানির পর আজ 4 মাস অতিবাহিত হয়েছে, ভাবা যায়। গতকালই প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হলো, তার উপর লম্বা ছুটি। এখন তো তার কিডন্যাপারকে আরো দেখবে না। এই ভেবে অরিন দরজা খুলে বেলকনিতে চলে গেল। দরজা খোলার কারণ, তার মা ডাকলে যেন সে শুনতে পায়। অরিন পলকহীন ভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। তার মন চাচ্ছে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে, উড়ে উড়ে নিজের ভালো লাগার ফিলিংসটা সেই সাদা সাদা মেঘগুলোর সাথে শেয়ার করতে। অরিনের ভাবনার মাঝে কেউ তার পিছন থেকে জড়িয়ে ধরে বলল, সারপ্রাইজ। অরিন ভয়ে পিছে ফিরে দেখে মিশকা অরিনের খালাতো বোন এবং একমাত্র বেস্টি। কে বলেছে অরিনের ফ্রেন্ড নেই? অরিন মিশু বলে চেঁচিয়ে জড়িয়ে ধরলো। ইয়ার, এতদিন কই ছিলি তুই? একটা খবরও নিলি না? যা শয়তান মাইয়া, কথা বলবি না। মিশকা হেসে দেয় অরিনের গাল ফোলানোর কথা শুনে। খালামণি ফোন করলেই আমি তো খবর তো নেই তখন। কেন? আমাকে ফোন করে খবর নিলে কি সমস্যা? তোর নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি, কি করে খবর নিতাম? আরে গাধি, এতবার যে খালামণিকে ফোন দেস, তার থেকে বা সারাফ ভাইয়ের থেকে চাইলেই তো দিয়ে দিত। মিশকা মাথা চুলকাতে চুলকাতে বলে, বোন বিলিভ মি, আমি নাম্বার নিব করে ভুলেই যাই একেবারে। এখন আর রাগিস না প্লিজ, তোর নাম্বার এখনই নিব। আর হ্যাঁ, আমি আজ থেকে থাকবো পাক্কা 20 দিন। সত্যি? সত্যি। এবার তো রেগে থাকিস না। কোমরা করে বলল মিশকা। অরিন আনন্দে জড়িয়ে ধরল মিশকাকে। প্রায় অনেকদিন পর মিশকাকে পেয়েছে সে। দুই বোন মিলে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। সারা ইদানিং অনেক বমি করছে, কিছু খেতে পারছে না, সব কেমন ভেতর থেকে গুলিয়ে আসে।
যাই খাচ্ছে সব বমি করে ফেলে দিচ্ছে। এসব দেখে তিশানের মায়ের সন্দেহ জাগলো, তাই সে জলদি করে সারাকে হসপিটাল নিয়ে টেস্ট করায়। পরের দিন মায়ের জোড়াজুড়িতে তিশান রিপোর্ট নিয়ে আসে। রিপোর্ট পজিটিভ। এটা দেখে তিশানের ভিতরে এক অজানা প্রশান্তি খেলে গেল। তার অস্তিত্ব সারার মাঝে। এই বাবা হওয়ার অনুভূতি যেন তিশানকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। এ যেন শ্রেষ্ঠ অনুভূতি। তিশান রিপোর্ট নিয়ে তিশান রুমে চলে আসে। সারা চোখ বুজে বেডের সাথে হেলান দিয়ে বসে আছে, আর তিশানের মা তার পাশে বসে। এই কয়েকদিনে সারার মুখটা কেমন মলিন হয়ে গেছে, চেহারায় ক্লান্তি ভাব স্পষ্ট। তিশানকে তিশানের মা দেখতে পেতেই তিশানকে ডেকে ভেতরে আসতে বলে। তিশানকে ডাকতে শুনে সারা ধীর গতিতে চোখ মেলে তাকালো। তিশানের ঠোঁট এবং হাত অনবরত কেঁপে চলেছে আনন্দে। কি রে, রিপোর্টে কি এসেছে? সারার দিক থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকালো তিশান। তার মা উৎসুক হয়ে তিশানের দিকেই তাকিয়ে। তিশান ঠোঁট কাঁপিয়ে মৃদু স্বরে বলে, তুমি দাদিমা হতেছিল শ্যামা? আলহামদুলিল্লাহ। বলে সারাকে জড়িয়ে ধরলেন। সারা যেন স্ট্যাচু হয়ে গেছে, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বললো তিশান? তার শাশুড়ি দাদিমা, তার মানে সে গর্ভবতী? তার মাঝে আরেকটা অস্তিত্ব বেড়ে চলেছে। নিজের অজান্তেই সারার পেটে হাত চলে গেল। অশ্রুর বাঁধ ভেঙে মুক্তোর মতো চোখের কোনা বেয়ে গড়িয়ে গেল। তিশানের মা তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেল তিশানের বাবাকে খবরটি দিতে। বাড়িতে যেন খুশির আমেজে মুঁ মুঁ করছে। তিশান রিপোর্টটা টেবিলের উপর এক বইয়ের ভিতর রেখে সারার পাশে এসে বসলো। সারা পেটে হাত দিয়ে তার সন্তানকে নিয়ে স্বপ্ন বুনতে ব্যস্ত। তিশান মৃদু সুরে বলে, ধন্যবাদ সারা, আমাকে এই অমূল্য সম্পদ উপহার দেওয়ার জন্য। তুমি জানো না আজ আমি কতটা খুশি, ভালোবাসি। এতদিন পর তিশানের মুখে ভালোবাসি শুনে সারা যেন আবেগে নেতিয়ে পড়লো। আজ যেন চারপাশে সুখ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। আজ তার জন্য বিশেষ একটা দিন। সারা প্রেগনেন্ট রায়হান। রায়হান ল্যাপটপে একটা ফাইল চেক করছিল। হুট করে তোহার মুখে এই কথা শুনে রায়হানের হাত চলা বন্ধ হয়ে গেল। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তোহার দিকে তাকালো। তোহা নির্জীবের মতো রায়হানের দিকে তাকিয়ে আছে। রায়হানের কেন জানি না আনন্দ লাগছে। আজব আনন্দ কেন লাগছে তার? এই খবর শুনে তো তার ভেঙে পড়ার কথা। সারার প্রতি ফিলিংস কেন কাজ করছে না তার? কোথায় গেল তা সারার প্রতি সব কেমন ঘোলাটে লাগছে রায়হানের কাছে। তোহা সূক্ষ্ম দৃষ্টিতে রায়হানকে বোঝার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে রায়হানের চেহারার ভাবভঙ্গি বুঝে উঠতে পারছে না। রায়হান স্বাভাবিক ভাবেই বলে, তোমার ভাইকে বলিও 1 কেজি মিষ্টি পাঠিয়ে দিতে। কি হয়েছে কি? বলেই রায়হান আবার নিজের কাজে মনোযোগ দিল। কয়েক মাস তার উপর দিয়ে বেশ ঝড় যাচ্ছে। তার বাবা চেক আপ করাতে দেশের বাইরে গিয়েছে, যার কারণে তার বাবার জায়গায় তাকেই সব সামলাতে হয়। দিন রাত পরিশ্রমের পর আবার ভার্সিটি ম্যানেজ করা কম কথা নয়। এত চাপের মধ্যে সারার প্রতি অনুভূতি গুলোতে যেন মরিচা ধরে গেছে। আর যে প্রতারক তাকে মনে রেখে কাজ কি? বেশ তো তাকে পাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু রায়হান এটা ভুলে গেছিল ভালোবাসা জোর করে হয় না। তাই সে এমন ব্যস্ততার মাঝে থেকেছে, সারার কথা তার মাথাতেই আসেনি। যদি না তোহা আজ তাকে এই খবরটা বলতো। রায়হানের এরূপ আচরণে তোহা ভীষণ খেলো, সাথে মনে মনে খুশিও হলো। সে আর ডিস্টার্ব না করে রায়হানের রুম থেকে চলে গেল। রায়হানের সেদিকেও খেয়াল নেই। সে আপাতত নিজের কাজ করতে ব্যস্ত। বেশিরভাগ সময় স্ক্রিনের সামনে তাকিয়ে থাকার ফলে তার চোখ দুটো জ্বলে উঠল। রায়হান ল্যাপটপ অফ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। চোখ বন্ধ করতেই রায়হানের চোখের সামনে অরিনের চেহারা ভেসে উঠল। সাথে সাথে সে চোখ খুলে উঠে বসলো। তারপর কি মনে করে নিজের অজান্তেই হেসে ফেলে। রায়হান চোখ বুজে ভাবছে সেদিনের কথা। সেদিন অরিন তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল দেখে রায়হান বিরক্তি নিয়ে জিজ্ঞেস করেছিল, কথাবার্তা ভাবা ছাড়া আর কোনো কাজ নেই তোমার? উফ, আমি সিরিয়াস কিডন্যাপার। আচ্ছা শোনেন না, আপনার মন কি কালারের? মাথা কি গেছে তোমার? মনের আবার কালার হয় নাকি? হয়, এবং আমি এটাও জানি আপনার মনের কালার কি। ও রিয়েলি? তো বলো তো আমার মনের রং কি? নীল। অরিনের কথায় সেদিন রায়হান ফিক করে হেসে দেয়। অরিন গাল ফুলিয়ে বলে, দেখেন একদম হাসবেন না। কয়বার বলবো যে আমি সিরিয়াস? আমি বেশিরভাগ সময় আপনাকে নীল, স্কাই আর নেভি ব্লু পোশাকেই পরতে দেখেছি, তাই বলেছি। আর এটাও জানি আপনার পছন্দের কালার নীল। আমার ফেভারিট কালার নিয়ে বিচার করে ফেললা? হ্যাঁ, আপনার মনটা নীল কালারের, আর আমি আপনার সেই নীল মনের মায়া হতে চাই।
তাও গভীরভাবে। অরিনের কথায় রায়হান বিষম খেলো। কাশতে কাশতে তার দম বন্ধ হয়ে আসছিল। অরিন পানিয়ে গিয়ে ভেঙচি কেটে বিড়বিড় করে বলে, কিছু বললেই কাশি উঠেই কিডন্যাপারের। কিছু বললে? পানি খেয়ে জিজ্ঞেস করলো রায়হান। না, আপনাকে কিছু বলতে পারি? দাঁত কেলিয়ে বলল অরিন। তার মানে আমাকেই বলছিলে? ব্রু কুচকে বলে রায়হান। অরিন থতমত খেয়ে তখনই দৌড় লাগায়। সবটা ভেবে নিজের অজান্তেই হেসে ফেলে রায়হান। এই মেয়েটা অতিরিক্ত চঞ্চল, সেটা হাড়ে হাড়ে বুঝেছে প্রথম দিনই। নইলে কিডন্যাপ করার পর কেউ কখনো বিয়ের প্রপোজাল দেয়? মাইজ রুমে আসতেই মাইজদের সাথে নিচে চলে গেল। নিচে নামতেই সারাফ আর তার বাবা বাড়িতে প্রবেশ করলো। রায়হান সারাফকে দেখে হেসে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলো। সারাফ আর তার বাবাকে নিয়ে রায়হান লিভিং রুমে চলে আসলো এবং কথা বলতে লাগলো। তা সারাফ ভাইয়া, হুট করে আমাদের কথা মনে পড়লো বুঝি? আরে তেমন কিছু না, তোদের কথা তো সবসময় মনে পড়ে, বাট কাজের চাপে আসা হয় না। বুঝলাম। তা আজ কি মনে করে আসলে? অ্যাকচুয়ালি আজ আমার এঙ্গেজমেন্ট, তাই দাওয়াত দিতে আসলাম। ওয়াহ ভাই, কংগ্রাচুলেশন, ফাইনালি তুইও বিয়ের পিড়িতে বসছিস। মাহান লিভিং সালামের দিকে যেতে যেতেই বলল, অনেকদিন পর বন্ধুকে পেয়ে সারাফ মাহানের সাথে আড্ডায় বসে গেল। মাহান, সারাফ, রায়হান হেসে হেসে অনেক কথা বলল। আচ্ছা শোন, আমার অন্যান্য আত্মীয় স্বজনদের দাওয়াত করতে যেতে হবে, তোর সন্ধ্যার সময় চলে আসিস। আর হ্যাঁ, বিয়ের গায়ে হলুদ সকল প্রোগ্রামে যেন তোদের পাই। এমন সময়ই তোহা মাইজকে নিয়ে আসলো হাতে নাস্তা নিয়ে। কিছুক্ষণ কথা বলে সারাফ আর তার বাবা চলে গেল। রায়হান ভাবছে এখন যদি সারাফের এঙ্গেজমেন্ট যায় তাহলে অরিন তো আরো জ্বালিয়ে মারবে, কিন্তু না গিয়েও তো উপায় নেই। যতই হোক তার বড় ভাইয়ের বন্ধুর বিয়ে বলে কথা। রায়হান যেন দোটানায় পড়ে যায়, যাবে কি যাবে না এই বিষয়ে। রায়হানকে এমন চিন্তিত দেখে তোহা ব্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হলো দেবজি, কোনো গভীর চিন্তায় ডুব দিলে না? কই ভাবি, কিছু না। যাই হোক, আমি যাই উপরে। বলেই রায়হান উপরে নিজের ঘরে চলে গেল। রায়হানের পিছে পিছে মাইজও গেল। তোহা এদিকে মাহানকে বলল, আচ্ছা মাহান, আমাদের তো শপিং এ যাওয়া উচিত তাই না? তাছাড়া আপনার বন্ধুকে তো কিছু একটা দিতে হবে নাকি? হ্যাঁ ঠিকই বলেছ, এক কাজ করো, 11টার দিকে তুমি আর মা মিলে শপিং এ যাও, আমি এখন অফিসের জন্য বের হব। তোহা সম্মতি জানালে মাহান নিজের রুমে চলে গেল চেঞ্জ করতে, আর তোহা গেল রায়হানের রুমে মাইজকে আনতে। মাইজের স্কুল যাওয়ারও সময় হয়ে গেছে। তোহা এসব ভেবে যেই পিছে ফিরলো, দেখলো মাইজ রায়হানের সাথে নামছে। ভাবি, আজ মাইসকে আমি স্কুলে দিয়ে অফিসে যাব। তোহা মুচকি হেসে বিদায় দিল ওদের। অরিন আর মিশকা বকবক করছে, আর মোহিনী সহ কিছু আত্মীয় স্বজন এই সেই কাজে দৌড়াদৌড়িতে ব্যস্ত। অরিনদের কথার মাঝেই হিয়ার কল এলো। অরিন ফোন রিসিভ করে লম্বা একটা সালাম দিল হিয়াকে। হিয়াও মুচকি হেসে সালামের উত্তর নিয়ে বলে, কি ননদিনী, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাবি, ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার ভাই কোথায়? সকাল থেকে ফোন দিচ্ছি, রিসিভ তো করছে না। ভাইয়া আত্মীয়দের দাওয়াত করতে বেরিয়েছে, হয়তো ফোন সাইলেন্ট, তাই ধরতে পারছে না। ও আচ্ছা, যাক, তোমার ওই ভাই ফাইনালি সংসারী হচ্ছে। তার বলতে? তুমি না থাকলে তোমার ভাইকে বিয়ে করা তো দূর, কিছুই হতো না। ভাগ্যিস তোমার আইডিয়াতে সেদিন বাড়িতে ঢুকেছি, নয়তো এই নিরামিষকে রাজি করানোর দায় ছিল। মিশকা হিয়ার কথায় অবাক চোখে অরিনের দিকে তাকায়। তার মানে কি অরিন প্ল্যান করে এসব সাজিয়েছে? অরিন ফিক করে হেসে দিয়ে বলে, বাড়িতে ভাবির উৎপত্তি করতে হলে এইরকম চালাকি করতেই হয়। যাই হোক, এখন বলো কি জন্য ফোন দিলে? ও হ্যাঁ, ভালো কথা। চেয়েছিলাম শপিং এ যাব তোমার ভাইয়ের সাথে, কিন্তু তোমার ভাই তো নানা কাজে বিজি। এখন না হয় তুমি আমার মিশকায় আছো। আর হ্যাঁ, মিশকা কি এসেছে? হ্যাঁ এসেছে, আমার পাশেই। মিশকাও কিছুক্ষণ কথা বললো হিয়ার সাথে। অরিন সবশেষে বলে, তাহলে ভাবি আমরা রেডি হই, তুমি রেডি হয়ে থাকো, ফোন দিলে নিচে এসো। আচ্ছা, আর হ্যাঁ, আমাদের গাড়ি করেই কিন্তু যাব। বাপি আমাদের তিনটে মেয়েকে একা একা কিন্তু ছাড়বে না। আমরা খেয়ে রেডি হয়ে নি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন রেখে অরিন আর মিশকা গেল রেডি হতে। মিশকা রেডি হতে হতে জিজ্ঞেস করলো, আচ্ছা বই, তুই কিভাবে ওদের সেটিং করে দিলি? যেভাবে করার সেভাবে।
বিছানা থেকে হিজাব ওড়না নিতে নিতে বলল অরিন। হেয়ালি না করে বল না। আচ্ছা আচ্ছা বল